হ্যালো কমার্সিয়ানরা, তোমরা সবাই কেমন আছো? আজকে থেকে কিন্তু তোমাদের টপিক বেস ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু এটার উপর কাজ করছি অনেক পরিশ্রমের ফলে। আমরা তোমাদের যাতে ম্যাথমেটিক্যাল কোনো বিষয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট অংশে বিভাগ করে, বলতে গেলে ডিভাইড করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা সেই 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস বোরিং, মানে কি বলবো, যে আমরা যখন ক্লাস করতে বসি, ধরো আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে মূলধন ব্যয়। এখন যখন মূলধন ব্যয়ের 3 ঘন্টার একটা তুমি ক্লাস করতে যাবে, তোমার মধ্যে আলসেমি এমনিতেই আসবে। ঋণ মূলধন করলাম, আচ্ছা সাধারণ শেয়ারের ব্যয় পরে করব, অগ্রাধিকার শেয়ারের ব্যয় আর করতে ইচ্ছে করছে না, এত লেন্দি ক্লাস। সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় আর তোমরা যাতে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বুঝতে পারো, সেটার জন্যই আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টপিক বেস ক্লাস। সো আশা করছি পুরো ক্লাস যদি তুমি মনোযোগ সহকারে দেখো, তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। দেরি না করে আমরা আমাদের পড়াশোনায় যাই। আচ্ছা, আজকে আমরা টপিক বেস ক্লাসের যে একাডেমিক টু এডমিশনের যে টপিক বেস ক্লাস আছে, সেখানে এমন একটা চ্যাপ্টার সম্পর্কে পড়ব যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে কনফিউশন কাজ করে। ইভেন এটাতে হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখা খুবই টাফ মনে হয়। কতগুলো সূত্র, ঋণ মূলধন ব্যয় বের করার জন্য সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়। তারপর সাধারণ শেয়ারের ব্যয় বের করার জন্য অনেকগুলো ফর্মুলা, মানে সবগুলো মিলে একটা হচ্ছে হযবরল অবস্থা হয়ে যায় এই অধ্যায়ে। আমি তো এই অধ্যায়কে ইন্টারে থাকতে অনেক ভয় পাইতাম যে উফ, প্রথমে আবার গড় মূলধন ব্যয় বের করার জন্য আবার সাধারণ শেয়ারের ব্যয় বের করো, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করো, ঋণ মূলধন ব্যয় বের করো, এত কিছু বের করতে কেন হয়? অ্যান্ড সূত্রগুলো মুখস্থ করতে খুবই 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 বিরক্ত লাগতো। এক্ষেত্রে তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব, এই ভয় আর বিরক্তি অ্যান্ড লেজিনেসটা আমি কাটালাম কিভাবে। আমি যখন এই চ্যাপ্টারগুলো পড়তাম, আমি সবার শুরুতে থিওরি পড়ার আগে, বুঝার আগে আমি সূত্র মুখস্থ করতাম। কেন জানি না, আমি চ্যাপ্টার ধরে বইয়ের সূত্র খুলতাম, সূত্রগুলো মুখস্থ করে লিখতাম, কারণ এরপর ম্যাথ করতাম, এরপর যেতাম আমি থিওরিতে। এটা আমাকে অনেক বেশি বেনিফিটেড করতো। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, অ্যান্ড আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি এটা অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু বেনিফিটেড করবে। সো আজকে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের টপিক বেস ক্লাসের প্রথম ক্লাস, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা অ্যান্ড ফর্মুলাগুলো দেখাবো, এখানে কি কি সূত্রগুলো আমাদের কাজ করে, সেই সাথে আমরা দেখাবো ঋণ মূলধন ব্যয়। ওকে, তাহলে দেরি না করে আমরা শুরু করি। ওকে, কর পরবর্তী ঋণের ব্যয়, প্রথম টপিক আমাদের যে হচ্ছে কর পরবর্তী ঋণের ব্যয়। এখানে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু একটা একটা করে করে ধরে ধরে যাব, যে কর পরবর্তী ঋণের ব্যয় বলতে কি বোঝায়, তারপর হচ্ছে কর পরবর্তী ঋণের ব্যয়ের সূত্রগুলা কি কি থাকতে পারে, সব কিছু কিন্তু আমরা এটার মধ্যে কভার করব। সো প্রথমে আছে হচ্ছে কর পরবর্তী ঋণের ব্যয়। কর পরবর্তী ঋণের ব্যয় অর্থটা কি সেটা একটু জেনে নাও। অর্থাৎ কর দেওয়ার পরে তোমার হচ্ছে কতটুকু তোমার ঋণ গ্রহণ যে করছো সেটার জন্য কতটুকু তোমার কস্টিং হচ্ছে, এটাই মূলত কর পরবর্তী ঋণের ব্যয়। অ্যান্ড আমাদের এই জায়গায় যে সবচেয়ে বেশি কনফিউশনটা কাজ করে সেটা হচ্ছে কর পরবর্তী বলতে কি বোঝায়, কর পূর্ববর্তী বলতে কি বোঝায়। সিম্পল জিনিস, তোমাকে কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে ওটা কর পূর্ববর্তী, মানে তোমার এখানে কর কাউন্ট করা হয়নি। আর যেটা তোমাকে বের করতে বলে সেটা হচ্ছে কর পরবর্তী, অর্থাৎ কর কাউন্ট করার পরে। অ্যান্ড আমরা কিন্তু সবাই জানি যে থিওরি যদি তোমরা পড়ে থাকো ফাঁকিবাজ স্টুডেন্টরা, তাহলে তোমরা কিন্তু জানো যে ঋণ মূলধন ব্যয় এমন একটা ব্যয় যেটার উপর আমাদের কর রেয়াত পাওয়া যায়। মানে কি, যে আমাদের এখানে জাস্ট সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের তুলনায় এখানে কর রেয়াত পাওয়া যায়। মানে কি, সেটা হচ্ছে আমরা সামনে আরও আলোচনা করব, বাট তাও আমি তোমাদেরকে একটু করে বলে দিয়ে যাই, এটা থিওরির জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেকে এটা বুঝে না। সেটা হচ্ছে ঋণ মূলধন ব্যয় যখন করা হয় তখন সুদের উপরে আমরা যে সুদটা প্রদান করি সেটার উপর কর ছাড় পাওয়া যায়। কেননা তুমি যখন সুদ প্রদান করছো তোমার নিট মুনাফা কমে আসছে, নিট মুনাফা কমে আসলে তোমার কর কম দিতে হচ্ছে, এই জিনিসটা হয়। কিন্তু সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না। কেন দেখা যায় না? এক্ষেত্রে তোমাকে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে 2বার কর প্রদান করতে হয়। কিভাবে? আমরা জানি কর কেন দিতে হয়। কর দিতে হয় তুমি তোমার পার্সোনাল ইনকামের জন্য, বা তোমার ইনকামের উপরে সরকারকে যে নির্দিষ্ট পরিমাণ একটা খরচ বা যে একটা অ্যামাউন্টের টাকা দেওয়া হয় সেটাকে মূলত কর বলে, যেটা হচ্ছে তোমার কিসের উপরে, ইনকামের উপরে। এখন সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি যেটা হয়, যে তুমি যখন নিট মুনাফা অর্জন করছো তখন সরকারকে একটা ট্যাক্স দিতে হচ্ছে। এরপর সেই নিট মুনাফা থেকে যখন তুমি সাধারণ শেয়ার
শেয়ার হোল্ডারদেরকে কি করছো, যে লভ্যাংশ হিসেবে বন্টন করছো, ওরা লভ্যাংশ পাওয়ার পরে ওটা ওদের ইনকাম, অ্যান্ড ওই ইনকামের ওপর ওদেরকে কি করতে হচ্ছে, আবার কর দিতে হচ্ছে সরকারকে। সো এই জন্য বলা হয় যে ঋণ মূলধন ব্যয়ের উপরে কর রেয়াত পাওয়া যায়। কর রেয়াত মানে কি বোঝাচ্ছে, যে ধরো তোমার ঋণ মূলধন এসেছে, নিট মুনাফা এসেছে 50,000, তুমি ঋণ গ্রহণ করেছো ব্যবসা পরিচালনা করার জন্য, সেখান থেকে তোমাকে সুদ প্রদান করতে হচ্ছে। অ্যান্ড করের সুদ আমরা জানি, আমরা কিন্তু আর্থিক বিবরণী বিশদায় বিবরণীতে করে এসেছি যে নিট মুনাফা বের করার জন্য আমাদের করের যে সুদটা আছে সেটা মাইনাস করতে হয়। সো এটা যদি আমি মাইনাস করি, ধরো এটা আসলে হচ্ছে 5,000, সো আমার নিট মুনাফার পরিমাণ কমছে। নিট মুনাফার পরিমাণ যদি কমে যায়, তাহলে আমার কর আগে দিতে হতো 50,000-এর উপরে 10%, 5,000 আগে কর দিতে হতো 5,000, ধরে নিলাম আমরা 5,000, আর এখন দিতে হচ্ছে আমাদের 4,500। সো এটাই হচ্ছে মূলত আমাদের কর রেয়াত। ওখানে অত কঠিন কিছু নেই, অত ভাবারও কিছু নেই। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ারের উপর কর ছাড়টা পাওয়া যায় না কেন, সেটিও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো এবার দেখি আমরা আমাদের এখানে কর সম্পর্কিত, কর পরবর্তী সম্পর্কিত টুকিটাকি যা বেসিকগুলো আছে আমি তোমাদের তো ক্লিয়ার করে দিয়েছি। দেখি আমরা এখন একটু বইয়ের ভাষায় সূত্রগুলো পড়ি, সূত্রতে কি বলা আছে সেগুলো একটু দেখি। চলো আমার সাথে তোমরাও দেখো। দেখো কি বলা আছে, কর পরবর্তী ঋণের ব্যয় অর্থাৎ আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, যেটাকে বন্ড, ডিবেঞ্চার বা কেও বলা যেতে পারে। এটা কিন্তু খুবই মাথায় রাখবা, খুব বেশি, যে নর্মালি আমরা পরীক্ষার হলে কেডি লিখি বা সেটাকে কেও লেখা যায়, এগুলো কিন্তু সবগুলো সেম। আমরা যখন পরবর্তী আরও অনেকগুলো ক্লাসে আলোচনা করব তোমরা বুঝতে পারবা যে কে, আই, আর এগুলো কিন্তু প্রায় সেমই। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো প্রথমে কি বলছে দেখো, যদি ঋণের ব্যয় দেয়া থাকে এবং কর পরবর্তী না কর পূর্ববর্তী বলা না থাকে, সেক্ষেত্রে কর পরবর্তী ঋণের ব্যয় বের করতে হবে। আমি তোমাদেরকে যেটা বলেছি, আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে, কর পূর্ববর্তী অর্থাৎ কর দেওয়ার আগে, আমাদের বের কি করতে কি হবে, কর পরবর্তী অর্থাৎ কর দেওয়ার পরে। ওকে, এক্ষেত্রে কর পরবর্তী ঋণের ব্যয় বের করার নিয়ম হলো কেডি, আমি যেটা লিখেছি তোমাদের, কিন্তু আমি কিন্তু এগুলো পড়িও নাই, দেখেছো। সো কিভাবে বের করতে পারি, K1 যেটা হচ্ছে কর পূর্ববর্তী, সেটা থেকে 1 মাইনাস টিসি, এটা হচ্ছে আমার কি জানো, এটা হচ্ছে আমার মূলত ট্যাক্স। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপরে যদি আমরা দেখি, এখানে লিখেছে যে কেডি আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, K1 বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট, টিসি কর্পোরেট ট্যাক্স রেট। এখানে বলে দিয়েছে তোমাদের যে কোনটা কি ডিনোট করে। তোমার আফটার ট্যাক্সকে হচ্ছে কেডি প্রকাশ করা হয়, বিফোর ট্যাক্সকে হচ্ছে তোমার K1 দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে টিসি যেটাকে হচ্ছে আমার ট্যাক্স মানে ধরা হয়। ওকে, আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি বলা হচ্ছে দেখো, যখন কর পরবর্তী ঋণের ব্যয় সম্পর্কিত আরও কিছু তথ্য বলা আছে, চলো আমার সাথে তোমরা পড়ো। ওকে, দ্বিতীয় নম্বরে যেটা বলেছে, যখন বন্ড বা ডিবেঞ্চারের মেয়াদ এন না দেওয়া থাকে, তখন কর পরবর্তী ঋণের ব্যয় বা কস্ট অফ ডেট বের করার নিয়ম হচ্ছে এটা। এটা মানে কি, আমাদের কিন্তু আগের সূত্রটা কি, আমরা আগের সূত্রটা যদি একটু তাকাই, দেখো আগের সূত্র কি ছিল, কে ডি ইকুয়ালস টু K1 1 মাইনাস টি, এটা পড়ে এসেছি না, যে এটা হচ্ছে আমাদের কর পরবর্তী ঋণের ব্যয়। এখন এখানে বলছে কি, যখন বন্ড বা ডিবেঞ্চারে মেয়াদ দেওয়া না থাকে, কর পরবর্তী ঋণের ব্যয় বের করার নিয়ম হচ্ছে তখন তোমার কেডি বের করার নিয়ম হচ্ছে এটা। বুঝতে পেরেছো? এনএসবি মানে কি, নিট বিক্রয় মূল্য। এটা যদিও তেমন একটা আসে না, জাস্ট বুঝার জন্য দেওয়া। সো এখানে কিভাবে বের করতে হবে, 1, এটা হচ্ছে তোমার কুপন সুদের হার, এটা হচ্ছে তোমরা সামনের চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায়ে পড়বা। সো সেটার একটু জাস্ট এখানে বর্ণনা করছে। এই সূত্রটা মূলত লাগবে 6ষ্ঠ অধ্যায়ের জন্য, জাস্ট হাবিজাবি বোঝানোর জন্য তোমাদের ইনক্লুড করা। তোমরা চাইলে দেখতেও পারো, আর যদি না চাও তাহলে এখানে স্কিপ করতে পারো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসগুলো। সো কীভাবে বের করতে হবে, এখানে নিট বিক্রয় মূল্য, নিট সেলস ভ্যালু, এটা হচ্ছে তোমার নিট সেলস ভ্যালু। একদম তোমাদের বেসিক টু বেসিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাস করে দিব তোমাদের হচ্ছে এই কি বলবো, যে কনসেপ্ট বলো, যে টপিক বেস ক্লাস বলো, সেখানে আমার সবসময় চেষ্টা এটাই থাকবে তোমাদের, যাতে তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়ার পরে আর কোনো ধরনের সমস্যা যাতে তোমাদের ফেস করতে না হয়। সো নিট সেলস ভ্যালু, এটা হচ্ছে আমার নিট সেলস ভ্যালু, আর
আর এখানে হচ্ছে টিসি টেক্স আমরা পড়ে এসেছি। এখানে আইটা কি? আইটা হচ্ছে আমার কুপন সুদের হার। ওকে, এখানে দেখো কি বলেছে, এনএসবি নিট বিক্রয় মূল্য, আয় হচ্ছে কুপন সুদের পরিমাণ। এই ধরনের বন্ডকে ইরিডিমেবল বন্ড বলে, অর্থাৎ হচ্ছে আমার পরিশোধযোগ্য বন্ড বলে এই ধরনের বন্ডকে। এটা আমাদের ওই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন ওই চ্যাপ্টারের জন্য লাগবে, তাও আমি তোমাদেরকে হচ্ছে যাতে সহজ হয় ও একটু জাস্ট বেসিক ধারণা দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো কর পরবর্তী ঋণের ব্যয়ে যখন বন্ড বা ডিবেঞ্চারের মেয়াদ দেওয়া না থাকে তখন কর পরবর্তী ঋণের ব্যয় হয় কেডি। ওই যে কুপন সুদের হার, টেক্স দিয়ে, এগুলো প্রয়োজন নেই, জাস্ট সূত্রটা দেখে যাও। এটা যদি তোমার প্রয়োজন হয় সেটা তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন ওই অধ্যায়ের জন্য প্রয়োজন হবে, এই অধ্যায়ের জন্য এটা মূলত লাগবে না। এখানে এমবি বা আরবি মেয়াদ পূর্তির মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু, রিডেমশন ভ্যালু, এগুলো বোঝায়। সো এখানে আমি তোমাদেরকে আলোচনা করেছি এমবি কি। এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, আরবি হচ্ছে রিডেমেবল ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু মিনস অভিহিত মূল্য হতে পারে তোমার ম্যাচুরড হওয়ার সময় যেই ধরনের ফেস ভ্যালু বলা যায়। আর আরবি হচ্ছে তোমার রিডেমশন ভ্যালু, যেটাকে রিডেমেবল ভ্যালুও বলা যায়, দুইটাই সেম। যদি দেওয়া থাকে, যদি দুইটাই দেওয়া থাকে এটা হচ্ছে ভাগ ভাগ করতে হয়। ওকে, কিভাবে ম্যাচুরিটি ভ্যালুর সাথে রিডেমশন ভ্যালু ভাগ করতে হয়, সেটা থেকে এনএসবি মাইনাস করতে হয়, দেন এন দিয়ে ভাগ করতে হয়। আর এটা তো আমরা জানি কুপন সুদের হার 1 মাইনাস টিসি, আর এটা হচ্ছে এই পুরো অংশটাকে আগে এন দিয়ে ভাগ করতে, এখন জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য তেমন একটা প্রয়োজন নেই, জাস্ট তোমাদের জানার জন্য এগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা। ওকে, এবার আমরা আসি অগ্রাধিকার শেয়ারের ব্যয়। এখন কিছুক্ষণ আগে অগ্রাধিকার শেয়ারের ব্যয়ে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট বলি, কিছুক্ষণ আগে অনেক হাবিজাবি আরও এক্সট্রা রুলস দেখেছো তুমি। হচ্ছে আমি যদি দেখি আমার পার্সোনাল অবজারভেশন থেকে, এই ধরনের ম্যাথগুলো তোমার দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য প্রয়োজন, যেখানে কুপন সুদের হার দিয়ে দেওয়া থাকতে পারে অ্যান্ড সো অন। এখন কর পরবর্তী ঋণের ব্যয়ের জন্য তাহলে আমাদের এই অধ্যায়ের জন্য মেইন বেসিক সূত্রটা কোনটা? একটাই সূত্র, জাস্ট মনে রাখবা, কর পরবর্তী সুদের ব্যয় বের করার জন্য কেডি ইকুয়ালস টু কে ওয়ান 1 মাইনাস টিসি। এই সূত্রটা মনে রাখবা, সেটা হচ্ছে শুধুমাত্র আমার কর পরবর্তী ঋণের ব্যয় বের করার জন্য। এটা হচ্ছে গোল্ডেন রুলস। ওকে, এখন টিচার্সরা হয় কি জানো, একটু বেশি কি বলবো ক্যাটপেট্টা ধরনের। হ্যাঁ, এখন কেন বলছি, কেননা হচ্ছে ওরা কি করে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের লিঙ্ক খুঁজে পায়। ওরা কেমনে খুঁজে পায় ওরাই জানে। অ্যান্ড তোমার প্রশ্নে যখন দিবে তখন দেখা যাবে কি তোমাকে করতে বলেছে মূলধন ব্যয়ের ম্যাথ পুরো, কিন্তু তোমাকে হচ্ছে ওই ষষ্ঠ অধ্যায়ের ওই যে দুইটা সূত্র পড়িয়েছি ওই সূত্রগুলো এখানে অ্যাড করে দিবে। সো হবে কি, প্রবলেম ফেস করতে হবে। তো সেটার জন্যই মূলত, যাতে তোমরা বুঝতে পারো তার জন্যই মূলত এখানে এগুলা ইনক্লুড করা। এরপর আমরা এখানে পড়ব অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ার মানে কি আমরা সেটা সবাই জানি, তাও তোমাদেরকে একটু আলোচনা করি। অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে যখন কোনো কোম্পানি যখন লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে যে শেয়ার হোল্ডারদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে তাকে মূলত বলা হয় আমার অগ্রাধিকার শেয়ার। ওকে, যাকে সংকর জাতীয় শেয়ারও বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব বেশিবারই আসে যে সংকর জাতীয় শেয়ার বলতে কি বোঝায়, অনেক বেশিবার আসছে এটা। বা সংকর জাতীয় শেয়ার কোনটিকে বলে, সংকর জাতীয় কেন বলা হয়? অগ্রাধিকার শেয়ারের মধ্যে দুটি শেয়ারের বৈশিষ্ট্য পাওয়া যায় তাই। এখন আমরা জাস্ট ম্যাথে ফোকাস করব। ওকে, তোমরা যদি থিওরির কোনো পয়েন্ট না বুঝো এই ক্লাসের নিচে কমেন্ট করতে পারো, অ্যান্ড আমি খুবই চেষ্টা করব যাতে তোমাদেরকে রিপ্লাই করার জন্য। ওকে, আচ্ছা, এবার দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয়কে মূলত কেপি দিয়ে প্রকাশ করা হয়। এটা মাথায় রাখবা যে এখানে কস্ট অফ প্রেফার স্টকের কারণে কেপি দিয়ে প্রকাশ করা হয়। এটা বের করার রুলস কি, অগ্রাধিকার শেয়ারের মেয়াদ এন দেওয়া না থাকলে তখন অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের করার নিয়ম হচ্ছে এটা কি, যে কেপি ইকুয়ালস টু ডিপি ডিভাইডেড বাই পিপি মাইনাস এফসি। আচ্ছা, এটা মানে কি? এটা হচ্ছে তোমাদের এখন কনফিউশন কাজ করতেছে, ডিপি কি, পিপি কি, এফসি কি। ওকে, এবার আমি একটা একটা টপিক ধরে ধরে তোমাদের হচ্ছে আলোচনা করব। সূত্র মূলত হচ্ছে তোমার উপরে ডিভিডেন্ড, ডিপি মিনস হচ্ছে ডিভিডেন্ড, মানে প্রেফার স্টকের ডিভিডেন্ড। কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে অবশ্যই লভ্যাংশ প্রদান করবে, সো সেটাকে কি বলছে, মূলত হচ্ছে ডিভিডেন্ড বা হচ্ছে তোমার ডিভিডেন্ড অফ প্রেফার স্টক। ওকে, দেন আসছে হচ্ছে আমাদের পিপি। পিপিটা কি? পিপিটা হচ্ছে প্রাইস অফ প্রেফার স্টক, অর্থাৎ প্রেফার স্টকের সাদা অগ্রাধিকার শেয়ারের তো একটা মূল্য থাকতেই পারে সেটা, আর সেটা থেকে আমরা বাদ দিব এফসি, মানে হচ্ছে আমার উত্তোলন ব্যয়। এফসি মিনস কি? এফসি মিনস হচ্ছে ফ্লোটিং কস্ট বলা যায়, এটাকে আবার উত্তোলন ব্যয়ও বলা যায়। এটা মানে কি, এটা হচ্ছে
বিক্রয় করার উদ্দেশ্যে যখন তুমি কিছু খরচ করবা সেটাকে বলা হচ্ছে তোমার ফ্লোটিং কস্ট। এটা কোত্থেকে আমার কাট অফ করা হয় বা বুঝতে তো পারছো যে আমার অগ্রাধিকার শেয়ার বিক্রয় করতে হবে, সেটার জন্য আমার কিছু অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এটাই মূলত আমার উত্তরণ ব্যয়, যেটাকে এফসি বলা হচ্ছে। সো এটা মূলত এখান থেকে কেন বাদ দেওয়া হয়? কেননা এখানে ধরে নেওয়া হয় যে এটা আমার প্রাইসটা, আমি যে কস্ট করছি সেটা আমার অবশ্যই অগ্রাধিকার শেয়ারের মূল্য যেটা আছে সেটাকে কমাবে, নাহলে আমি টাকাটা কোত্থেকে পাবো? সেই জন্য এটা মূলত প্রেফার স্টকের প্রাইস থেকে মাইনাস করা হয় আর ডিভিডেন্ড থেকে এটাকে ভাগ করা হয়। যদি ভাগ করি তাহলে আমরা আমাদের পেয়ে যাব যে কেপি মানে কস্ট অফ প্রেফার স্টক। এবার তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো, আশা করছি তোমরা একটা জিনিস খুবই 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 ভালো করে রিয়েলাইজ করবা, সেটা হচ্ছে কেন আমরা এইখানে কস্টকে কস্ট অফ সামথিং, কস্ট অফ ধরো ডেট, কস্ট অফ প্রেফার স্টক, কস্ট অফ যে কোনো কিছুই হোক না কেন, ডিবেঞ্চার বন্ড, সেটাকে কেন আমরা কে দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে নর্মালি এখানে ফাইন্যান্সের ক্ষেত্রে নর্মালি যে কোনো কস্টকে, মানে যেহেতু সি হচ্ছে আরও একজন নিয়ে নিয়েছে, সো আমাদের এখানে কস্টকে কে দ্বারা প্রকাশ করা হয়। কে নিয়ে নিয়েছে আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু বর্ণনা করেছি অ্যান্ড বলেওছি, তোমরা জাস্ট একটু ভাবো যে কে নিতে পারে। ওকে, আচ্ছা, এখন হাবিজাবি কথা শেষ। কস্টকে এখানে আমার কে দ্বারা প্রকাশ করা হয়। সো কস্ট অফ প্রেফার স্টক এভাবে বের করতে হয়। সো এখানে দেখো আমি তোমাদেরকে যা বলেছি নিচে সেগুলাই লিখেছে। ডিপি অর্থ কি? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। আর পিপি অর্থ কি? পিপি অর্থ হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূল্য বা দাম। আর এফসি অর্থ কি? উত্তোলন ব্যয়, যেটাকে ফ্লোটেশন কস্ট বা ফ্লোটিং কস্ট হোয়াট এভার এটা বলা হয়। যে উত্তোলন ব্যয় এফসি না থাকলে তবে এফসি 0 দিতে হবে। আর এ ধরনের অগ্রাধিকার শেয়ারকে ইরিডিমেবল প্রেফার স্টক বলে। এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে নাও, ট্রিপল স্টার দিবা। যে অগ্রাধিকার শেয়ারকে যখন ফ্লোটিং কস্ট না থাকে তখন কি বলা হয়? সেটাকে বলা হয় ইরিডিমেবল। অ্যান্ড এই সূত্রটা আমরা কখন ইউজ করব? একদম শুরুতেই বলা আছে, এই সূত্রটা আমরা তখন ইউজ করব যখন আমাদের এন দেওয়া থাকবে না। এন দেওয়া যদি না থাকে তখনই কিন্তু গিয়ে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ডিপি ডিভাইডেড বাই পিপি মাইনাস এফসি। ওকে, আচ্ছা, পরের স্লাইডে যাই। এখন যদি আমাদের অগ্রাধিকার শেয়ারের এখানে এন এর মান দেওয়া থাকে তখন আমরা কি করব? যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্টের রুলসটাই সবচেয়ে বেশি ইউজেবল রুলস আমি যতটুকু জানি। এখন এই ধরনের সূত্রগুলো কিন্তু টিচার্সরা একটু শত্রুতামি করে হইলেও দিয়ে দেয় পরীক্ষার হলে, অ্যান্ড তুমি গিয়ে হা হয়ে বসে থাকো, আমি তো করে এসেছি এন ছাড়া, আমি তো একটা সূত্রই পড়ে এসেছি, এখানে আবার এন আছে, এন নেই মানে কি? এন মানে কিন্তু মেয়াদ, এটা কিন্তু মাথায় রাখবা। যদি এন দেওয়া থাকে তখন আমাদের সূত্র কি হয়? কেপি কস্ট অফ প্রেফার স্টক। ডিপি কি? আমরা ডিপি পড়ে এসেছি। ডিপি হচ্ছে ডিভিডেন্ড, আমরা জানি কি ডিভিডেন্ড, আমরা অলরেডি পড়ে এসেছি সেটা ডিভিডেন্ড। এরপর হচ্ছে এমবি কি? এমবিও পড়ে এসেছি, যেটাকে ম্যাচুরিটি ভ্যালু বলে। কিছু কিছু জায়গায় এটা মাথায় রাখবা, এমভি আর আরভি সেম হয় আর কিছু কিছু জায়গায় ডিফারেন্স থাকে। ওকে, ম্যাচুরিটি ভ্যালু যেটাকে ফেস ভ্যালুও বলা যায়। আবার আরবি অর্থ কি পড়ে এসেছি আমরা? রিডেমশন ভ্যালু। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। এনএসবি কি? সেটাও আমরা পড়ে এসেছি, নিট সেলস ভ্যালু। এগুলো সবগুলো কিন্তু তোমার প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, তুমি জাস্ট পিক করবা, ভাগ করবা, শেষ। এনএসবি কি? এনএসবি আমরা পড়েই এসেছি, এনএসবি হচ্ছে নিট সেলস ভ্যালু। আমার আর আলাদা করে বলার দরকার নেই, তাও আমি তোমাদেরকে লিখে দিলাম। আর এন দিয়ে ভাগ করতে হবে, এন মিনস হচ্ছে মেয়াদ। আর হচ্ছে নিচে সেম সূত্র, জাস্ট উপরেরটা এখানে মাইনাস হবে, এখানে প্লাস বসাতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইতেছি। ওকে, পরের স্লাইডে যাই। ওকে, আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয় তাহলে আমরা একটু রিকল করি। দুইটা সূত্র পেয়েছি। এন দেওয়া থাকলে কি হয়? এন দেওয়া থাকলে, সরি আমি এখানেই দেখাচ্ছি তোমাদের, এন দেওয়া থাকলে মূলত দুটো সূত্র পেয়েছি। যদি আমাদের এক এন দেওয়া থাকে, যদি এন দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের প্রথম সূত্রটা হয় যে কস্ট অফ প্রেফার স্টক ইকুয়ালস টু ডিভিডেন্ড প্রেফার স্টক প্রাইস অফ প্রেফার স্টক মাইনাস এফসি। আর এফসি যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওইখানে শূন্যই বসাবো। আর এটাকে বলা হয় কি? হ্যাঁ, ইরিডিমেবল প্রেফার স্টক। আর যদি এন এর মান দেওয়া থাকে, এন এর মান দেওয়া থাকে, ওইখানে অনেক হিজিবিজি লাগছিল না? এখানে আমরা দেখি একটু, কস্ট অফ প্রেফার স্টক ইকুয়ালস টু কি ছিল আমাদের মনে আছে? এই যে কস্ট অফ প্রেফার স্টকে আমাদের ছিল প্রথমে ডিপি ছিল ডিভিডেন্ড অফ প্রেফার স্টক, এরপর কি ছিল মনে আছে দেখি বলো? এই তো প্লাস চিহ্ন। এগুলো কিন্তু সব কিছু মুখস্থ করতে হবে তোমাদের, যে প্রেফার স্টক প্লাস উপরে কি ছিল? এমবি
মাইনাস কি দিয়ে মাইনাস করতাম আমরা, হ্যাঁ অবশ্যই এনএসভি নিট সেলস ভ্যালু, আর নিচে হইতো এন, আর উপরে দেখি এমভি প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস এনএসভি, আর ভাগ করতে হইতো কি দিয়ে, 2 দিয়ে। দেখো ভাগ করতে হইতো 2 দিয়ে। আচ্ছা আমরা এবার পরের স্লাইডে যাই। এবার আমরা পড়বো সাধারণ শেয়ারের ব্যয়। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বেচারা অনেক দুঃখী, কেননা তাকে সবার শেষে একদম কিছু বাঁচা কুচা যদি থাকে সেখান থেকে তাদের লভ্যাংশ দেওয়া হয়, বা হচ্ছে কিছু পেতে হলে তাকে সেখান থেকেই দেওয়া হয়। কিন্তু আমরা জাস্ট সবসময় কি হয় যে আমাদের, এটা তোমাদের সবসময় মাথায় রাখবা কি, যে আমরা যখন পড়ালেখা করি, যখন একটা সাদা কাগজ দেখো, পুরো এটা একটা কালো কাগজ, সাদা কাগজ দিয়ে সবাই উদাহরণ দেয়, আমি কালো কাগজ দিয়ে উদাহরণ দিচ্ছি। আমরা কালো কাগজের এখানে একটা রেড ডট, আমরা কেন রেড ডট হয়েছে সেটা দেখি। সাধারণ শেয়ারের ব্যয় থেকে আমাদের কি শিক্ষণীয় আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পুরো একটা কালো কাগজে একটা রেড ডট, আমরা কিন্তু রেড ডটটা নিয়েই পড়ে থাকি আমাদের স্টুডেন্ট লাইফেও, যে আরে আমি পড়াশোনা করিনি, আমি 6 মাস পড়াশোনা করি নাই, সেটার আফসোসে মরে যায়। আমি কালকে পড়াশোনা করিনি, সেটা ডিপ্রেশনে আরও পড়াই হয় না। পড়াশোনা করতেছি না, সেটা ডিপ্রেশনে পড়া হয় না, সেটা সবচেয়ে বেশি হাস্যকর বিষয়। অ্যান্ড এটা আমি নিজেই অনেক করতাম, অ্যান্ড আমি জানি এটা তোমরা সবাই কিন্তু ফেস করছো। সো আমরা সবসময় পড়ে থাকি যে এটার একটা ডিসবেনিফিট আছে, এটা বেনিফিটেড না, পুরো একটা কালো কাগজের মধ্যে একটা রেড ডট পুরো কালো কাগজটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু এর আশেপাশে যে জিনিসগুলো আছে আমরা সেটা দেখি না। ঠিক সাধারণ শেয়ার ব্যয়ের মতো, সাধারণ শেয়ারের ব্যয়ের কথা মাথায় আসলে প্রথমেই আমরা ভাবি কি দূর, এটা তো কোনো বেনিফিটেড না, আমি যদি কখনো শেয়ারের ব্যয় হয় আমি সাধারণ শেয়ারের ব্যয় তো হব না। কিন্তু আমরা জাস্ট এটা ডিসবেনিফিটেডের দিকে কিন্তু নজর দিই। কিন্তু দেখো ওর আরও অনেক সুবিধা আছে, যেটা কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পায় না। সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু তোমার ভোট দিতে পারে, সিদ্ধান্ত অংশগ্রহণ করতে পারে, নিজেদের সিদ্ধান্তটা রাখতে পারে। আমরা কিন্তু এগুলো দেখি না, আমরা দেখি কি ও সবার শেষে হচ্ছে লভ্যাংশ পায়, অ্যান্ড কিছু বাঁচাকুচা না থাকলে সেটা তাহলে তো পাই না। আর ও যদি সবচেয়ে বেশি নিট মুনাফা অর্জন করে কোম্পানি, সেক্ষেত্রে তার লভ্যাংশের পরিমাণও কিন্তু হিউজ হয়। এগুলো কিন্তু আমরা দেখি না, আমরা দেখি কি সে কিছুই পায় না, তাই না? সো আচ্ছা একটু গল্প করলাম, কেননা পড়াশোনার সময় অনেক হাবিজাবি কথা, এত সূত্র, এত কিছু বলতে বলতে নিজেদেরও একটা বোরনেস ফিল হয়। সেটার জন্য তোমাদেরকে একটু বিনোদন দিলাম আর একটা শিক্ষণীয় বিষয় বললাম। সো আমরা দেখি এখানে কি বলে আছে, সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখানেও অনেকগুলো সূত্র দেখব। সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে কস্ট অফ কমন স্টক, ইকুইটি যেটাকে হচ্ছে কেই, এগুলো কিন্তু মাথায় রাখবা। ঋণ মূলধন ব্যয় আমরা পড়েছি কি কেডি, প্রেফার স্টক পড়েছি কেপি, আর কমন স্টকে পড়বো কস্ট অফ ইকুইটি যেটাকে বলে কেই। বুঝেছো, কে সি লিখতে যেও না, এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। তো এখানে বলেছে যদি উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট না থাকে তখন আমাদের সূত্র হয় কি, তোমরা প্রেফার স্টকের উত্তোলন ব্যয় থাকলে যে সূত্রটা পড়েছো ঠিক সেম সূত্র, জাস্ট এখানে একটা প্লাস হয়, প্লাস কি হয়, প্লাস জি। জি মিনস কি গ্রোথ রেট, তোমার ডিভিডেন্ডটা প্রত্যেক বছর বা একটা নির্দিষ্ট সময় পরে কতটুকু বাড়ছে সেটাই মূলত। সো কেপিতে আমরা সূত্র কি পড়েছি, যখন উত্তোলন ব্যয় থাকে তখন আমরা পড়েছি উপরে ডিভিডেন্ড হবে, নিচে প্রাইস হবে, সেটা থেকে আমার উত্তোলন ব্যয়টা মাইনাস করতে হয়, তাই না? ঠিক ইকুইটির ক্ষেত্রে যখন এই উত্তোলন ব্যয়টা দেওয়া না থাকে আমরা জাস্ট এই অংশটুকু নিব। সো কি হবে, কে ই ইকুয়ালস টু হবে আমার উপরে ডি, নিচে হবে আমার পি, আর এক্সট্রা একটা যোগ হবে প্লাস জি। সূত্র মুখস্থ হয়ে গিয়েছে, আশা করছি সবার সূত্র মুখস্থ হয়ে গিয়েছে। সো D1 মিনস কি আমরা জানি, ডি মিনস হচ্ছে লভ্যাংশকে বোঝায়, পি মিনস কি বর্তমান মূল্যকে বোঝায়, আর জি মিনস কি লভ্যাংশ বৃদ্ধির হারকে বোঝায়। সবাই বুঝতে পেরেছো? আই গেস তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। পরেরটাতে যাই, যদি ফ্লোটেশন কস্ট এখান থেকে দেওয়া থাকে, কিচ্ছু না, সেম সূত্র। আমরা কি সূত্র পড়ে এসেছি, ডি থাকবে, পি থাকবে, প্লাস জি থাকবে, আর ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে আমরা জাস্ট ফ্লোটেশন কস্টটা মাইনাস করে দেবো, শেষ, একদম ইজি। এগুলো নিয়ে এত পড়ার কিছু আছে, জাস্ট দেখবা, সূত্র মুখস্থ করবা, পারবা। কিন্তু তা আমরা কনফিউশন হয়ে যায় যে এন থাকলে কোন সূত্র হবে, এন না থাকলে কোন সূত্র হবে, ডিভিডেন্ড প্রেফার স্টক এবং কমন স্টকের সূত্রের মধ্যে গুলিয়ে দিয়ে যায়। মনে রাখবা কমন স্টকে সবসময় এই জিটা কিন্তু থাকবেই, ওকে? আর তোমাদের সবচেয়ে বেশি কনফিউজড হওয়ার পসিবিলিটিস আছে কমন স্টক এবং হচ্ছে সংরক্ষিত ব্যয়ের মধ্যে। সো আমি চেষ্টা করব যাতে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন না থাকে। সো এখানে একটু বলে দেওয়া আছে যে কোনটা কিরকম হয়, একটু পড়ে নিবা তোমরা। আশা করছি আমার এখানে পড়ানোর কিছু নেই। ওকে, আমরা নেক্সট
ইয়াতে যায়। ও হ্যাঁ, একটা জিনিস পড়ানোর আছে, সেটা হচ্ছে যদি ফ্লোটেশন কস্ট কীভাবে বের করতে হয়। যদি প্রশ্নে ধরো কোনো ধরনের ফ্লোটেশন কস্ট দেওয়া নেই কিন্তু ফ্লোটেশন কস্টের পার্সেন্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে সেলস ভ্যালু যেটা থাকবে অর্থাৎ সেলসের যে পরিমাণটা থাকবে সেটা থেকে আমাদের কি করতে হবে, ফ্লোটেশন কস্ট রেটটা ইন্টু করতে হবে। যখন ইন্টু করবা তখন তোমরা বুঝে যাবা ফ্লোটেশন কস্টের পরিমাণটা কতটুকু। ওকে, এবার মাথায় রাখো আমরা কিন্তু এক্ষেত্রে দুইটা সূত্র পড়েছি কেই এর, একটা হচ্ছে ডি থাকবে, প্রাইস থাকবে, ফ্লোটেশন কস্ট থাকলে মাইনাস করতে হবে, না থাকলে নাই, আর হচ্ছে জি। ওকে, এটা যদি না থাকে এটা জিরো। ওকে, এরকমভাবে একটা জিনিস আমরা সূত্র পড়েছি। এবার এটার সাথে তোমাদের সংরক্ষিত আয়ের ব্যয়ে খুবই 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 কনফিউশন কাজ করবে, কেননা সূত্র প্রায় সেম অ্যান্ড তোমাদের এই জায়গায় হচ্ছে কনফিউশন কাজ করবে, ধুর এখানে কি বলছে আমি কিছুই বুঝছি না। এই জন্য এখন খুব মনোযোগ দেওয়ার আগে, মানে এই জায়গায় আসার আগে আমরা জাস্ট সংরক্ষিত ব্যয় বলতে কি বোঝায় সেটা একটু পড়বো। সংরক্ষিত ব্যয় কি? সংরক্ষিত ব্যয় হচ্ছে আমার সংরক্ষিত ব্যয় প্রতিষ্ঠান যখন নিট মুনাফার কিছু অংশ প্রতিষ্ঠানের ধরো কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ, কোম্পানির ভবিষ্যতে বেনিফিটের জন্য যখন আলাদাভাবে সরিয়ে রাখে, সেটাকে মূলত আমার বলা হয় কি যে সংরক্ষিত আয়ের ব্যয়। এখন এই সংরক্ষিত আয়ের ব্যয়ের ক্ষেত্রে নর্মালি এগুলো কেন রাখা হয়, এটার আয়ের ব্যয়টা এটা তো আমি সরিয়েই রাখছি, তাহলে কেন আমি এটার কস্টিং বের করছি, তাই না? একটা কোয়েশ্চেন আসতে পারে না? এটার কস্টিং এ কারণেই বের করছি কেননা আমার ধরো কি বলবো তোমাকে, এই কারণে বের করছি যে ধরো সংরক্ষিত আয়ের থেকে আমি হচ্ছে আবার সাধারণ শেয়ার ইস্যু করতে চাই, ওই টাকাটা দিয়ে আমি সাধারণ শেয়ার ইস্যু করতে চাই অ্যান্ড ওই টাকাটা আমি ব্যবসার কাজে লাগাতে চাই। অ্যান্ড আমি বলতে চাচ্ছি কি যে এগুলা ধরো 50,000 টাকা সংরক্ষিত আমার আয় আছে, তো সংরক্ষিত তহবিল আছে, ওইটা আমি হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু করতে চাই, নতুন সাধারণ শেয়ার যেটাকে বলা হয়। সো সেটার জন্য আমাদের এটারও একটা কস্টিং আমাদের বেয়ার করতে হয়। সো এই জন্যই মূলত আমাদের সংরক্ষিত আয়ের ব্যয়টা বের করতে হয়, যেটাকে রিটেইন আর্নিংস বলে এবং কে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা আমরা কিন্তু পরীক্ষার খাতায় দেখা যায় কি আইএলটিএমের জন্য জাস্ট কে লিখে দিয়ে যায়, এটা করো না। তুমি যখন পুরো পূর্ণাঙ্গ সূত্রটা লিখবা যে সংরক্ষিত আয়ের ব্যয় কমা কে আর, তখন কিন্তু পরীক্ষক যিনি খাতা কাটবে তিনি চাইলেও তোমাকে নাম্বার বাড়তি দিয়ে দিবে। যখন তুমি সুন্দর করে ফর্মুলা সব লিখবে, খাতা যখন নিট অ্যান্ড ক্লিন থাকবে, তখন দেখবা পরীক্ষকেও কি বলবে যে হ্যাপি হয়ে যাবে, ও বাহ এই ছেলে তো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন, প্রেজেন্টেশনের উপরও কিন্তু মার্কিং থাকতে পারে। ওকে, সো কে আর কীভাবে বের করতে হয়, একদম কে এর মতোই রুলস, D1 থাকবে, P0 থাকবে, প্লাস জি থাকবে। ওকে, এখন তোমাদের আসতে পারে যে আমি বুঝবো কেমনে যে এটা সাধারণ শেয়ারের ব্যয় বের করতে বলছে নাকি সংরক্ষিত আয়ের ব্যয় বের করতে বলছে, তাই না? সো প্রশ্নে যেটাই বলা থাকুক না কেন, এটা একটা শর্টকাট নিয়ম যে ফ্লোটেশন কস্ট নাই, তোমাকে ধরো বলা হচ্ছে যে হচ্ছে ব্যয় বের করো, সংরক্ষিত আয়ের ব্যয় বের করছো, সো সংরক্ষিত আয়ের ব্যয় দিবা, কেই দিবা ইকুয়ালস টু কে আর দিবা, ফ্লোটেশন কস্টে এভাবে বের করে শেষ করে দিবা। এখন আসি, যদি ব্যক্তিগত কর হার দেওয়া থাকে তখন সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয়ের সূত্র। একটা জিনিস মাথায় রাখবা, নর্মাল সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে ফ্লোটেশন কস্ট সবসময় থাকে, তাই ওখানে এফসি আসে। আর সংরক্ষিত আয়ের ব্যয়ের ক্ষেত্রে কখনো কিন্তু ফ্লোটেশন কস্ট থাকে না, বুঝতে পেরেছো? কারণ ওটা বিক্রয়ের জন্য আমার আলাদা করে কস্টিং করতে হচ্ছে না। তাই সবসময় মাথায় রাখবা যে ফ্লোটেশন কস্ট শুধুমাত্র সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে থাকবে, কিন্তু সংরক্ষিত আয়ের ব্যয় যখন বের করবো তখন আমার ফ্লোটেশন কস্ট মূলত লাগবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। সো এখানে আরও একটা সূত্র দেওয়া আছে, যদি ব্যক্তিগত কর হার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, কিচ্ছু না, যদি কর হার দেওয়া থাকে ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড থেকে হচ্ছে 1 - TC বা টিপি যেটাই বলা হোক না কেন, ব্যক্তিগত কর হার যেহেতু বলেছে পার্সোনাল ট্যাক্স বোঝাচ্ছে তাই টিপি, আর P0 মিনস হচ্ছে তোমার প্রাইস, সেটার সাথে প্লাস জি, এটা করে দিবা। সূত্র একদম ইজি, জাস্ট এই অংশটুকু হচ্ছে তোমার এক্সট্রা আসা। ওকে, আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়ের আরও একটা সূত্র নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যদি পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে এবং সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া থাকে, ও আগেরটা কি দেওয়া না থাকে ছিল না, এটাও তো দেওয়া থাকেই ছিল ব্যক্তিগত কর হার দেওয়া থাকলে। আচ্ছা পরেরটা থেকে আমরা কি দেখি, যদি পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে এবং সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া না থাকে তখন কস্ট অফ রিটেন আর্নিংস বের করার নিয়ম মানে কি, যে হচ্ছে তোমার যদি ব্যক্তিগত কর হার দেওয়া আছে কিন্তু সাধারণ শেয়ারের ব্যয় কিন্তু দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, সেই যার জন্যই মূলত এই সূত্র, যে
এটা ঠিক তোমার হচ্ছে এটা তেমন একটা প্রয়োজন নেই, এটা আগে মাথায় রাখো, তেমন একটা এটা আসতে দেখাও যায় না। অ্যান্ড দেন তাও যদি বলে, যদি হচ্ছে তোমার সাধারণ শেয়ারে ব্যয় দেওয়া আছে আর শুধুমাত্র পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে, ওকে, এই দুইটা দিয়ে দেওয়ার পরে তোমাকে বললো যে সংরক্ষিত আয়ের ব্যয় বের করো। অ্যান্ড তুমি তো সারা জীবন পড়ে এসেছো আমি সংরক্ষিত আয়ের ব্যয়, আমাকে প্রাইস লাগবে, আমার গ্রোথ রেট লাগবে, আমার ডিভিডেন্ড লাগবে। এখন তোমাকে জাস্ট এখানে পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে আর সাধারণ শেয়ারে ব্যয় দেওয়া আছে আর সংরক্ষিত আয়ের ব্যয় বের করতে বলছে। সো কেমনে করবা, কিভাবে করতে পারি আমরা? কিচ্ছু না, তোমার যেটা হচ্ছে সাধারণ শেয়ারে ব্যয়ের দেওয়া আছে সেটার সাথে 1 - টিপি টেক্সটটা মাইনাস করে সেটার সাথে গুণ করে দিবা, হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, কোনো ধরনের কনফিউশন থাকার কথা না, আর থাকলেও আমি সলভ করে দেওয়ার ট্রাই করব যাতে তোমাদের পুরো ক্লাসটা করার পরে আর কোনো ধরনের কোথাও যাতে কি বলবো যে মানে কোনো ধরনের গ্যাপ না থাকে, তোমরা যাতে একটা খুব গুছিয়ে একটা ফর্মুলার ক্লাস করতে পারো, কোনটা কোন সূত্রের আন্ডারে কোনটা কীরকমভাবে কাজ করছে এই জিনিসগুলো যাতে বুঝতে পারো। ওকে, এবার আমরা আসবো ভার আরোপিত গড় মূলধন ব্যয়। গড় মূলধন ব্যয় বা WACC। ওকে, সো এটা নিয়ে খুব ফানি স্টোরি। আমরা যখন তোমার গত সেমিস্টারে আমাদের এই চ্যাপ্টারটা ছিল, যে গড় মূলধন ব্যয়ের এই চ্যাপ্টারটা ছিল। তোমরা যখন পড়বা, তোমরা যখন বিবিএ পড়বা তখন দেখবা কি যে তোমরা ইন্টারে পড়ে এসেছো ওই চ্যাপ্টারগুলো কিন্তু ইংলিশে, ইংলিশ মিডিয়ামে অবশ্যই তোমরা বাংলায় পড়ে এসেছো। তুমি যখন বিবিএতে উঠবা তখন দেখবা কি যে ইংলিশ মিডিয়ামে ওই চ্যাপ্টারগুলো একদম হুবহু আছে। সো আমাদের ব্যাচের মধ্যে এই WACC নিয়ে অনেক ফানি একটা স্টোরি আছে, কোনোদিন পরে দিয়ে কোনোদিন শেয়ার করবো। অ্যান্ড এখনো পর্যন্ত ধরো আমরা যদি বলি যে কালকে স্ট্যাট এক্সাম বা কালকে কোনো একটা এক্সাম, ধরো অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সো আমরা যখন জিজ্ঞেস করি যে দোস্ত কী পড়েছস, ওরা বলে WACC পড়েছি। মানে এটার খুব ফানি একটা স্টোরি, তোমরা চাইলে আমি পরে দিয়ে শেয়ার করতে পারি। অ্যান্ড সেটার জন্যই এটা কেন বলছি যে ভার্সিটি লাইফ যে কি মজার, যে ফ্রেন্ডসদের মধ্যে হচ্ছে একটা মজার একটা সম্পর্ক থাকে, এখানে তোমাদের সব কিছু শেখায়, মানে একদম সব কিছু। তুমি একদম স্ট্রাগল থেকে শুরু করে তুমি কোন জায়গা থেকে উঠে আসছো, তুমি ফ্রেন্ডসদের সাথে কিভাবে মিশবা, কিভাবে অমন একটা পরিবেশের মধ্যে কোপ আপ করতে পারবে, সব কিছু কিন্তু ভার্সিটি লাইফ শেখায়। অ্যান্ড তোমাদের এটা পড়ানোর সময় কিন্তু আমার সেই ভার্সিটি লাইফের কথাই মনে পড়ছে, অ্যান্ড আমি তোমাদেরকে এসে শেয়ার করছি। আর সেজন্য তোমাদের এখন থেকে পড়তে হবে, এখন থেকে যদি পড়ায় মনোযোগ দাও একটা ভার্সিটি সিট ক্র্যাক করতে পারবা। আর ভার্সিটি সিট যদি ক্র্যাক করতে পারো তাহলে এই জিনিসগুলো তোমরাও কি করতে পারবা, আনন্দ উপভোগ করতে পারবা। আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভার আরোপিত গড় মূলধন ব্যয়, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার ভার আরোপিত গড় মূলধন ব্যয়, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে সংক্ষেপে বলা হয় আমার WACC। সো WACC এখানে বলা হচ্ছে যে এটাকে মূলধন ব্যয় বলা হয়, মোট মূলধন ব্যয় বলা হয়। অর্থাৎ কি, এতক্ষণ যে কস্টগুলো তুমি বের করেছো সেগুলোকে জাস্ট যোগ করে দেওয়া। এখানে এত ভারী নাম, এত দাঁত ফাটা ভারী নাম আমাদের মাথায় আসার পরে উফ বিরক্ত লাগছে, এত বড় নাম কি কি না থাকবে, উফ কত কিছুই না থাকবে, কিচ্ছু না। জাস্ট এখানে তোমার একটা ভার লাগবে, W লাগবে যেটা ওয়েটেড, ওটা কি আমি সেটাও বলবো। সেটার পরে তুমি এতক্ষণ যা কস্টিং আমি পড়িয়েছি, কী কী কস্টিং পড়িয়েছি, ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয় এবং সংরক্ষিত শেয়ারের ব্যয়, এই চারটার ওয়েট লাগবে। এই চারটাকে ওয়েট দিয়ে গুণ করব, যোগ করব, শেষ। কিচ্ছু না, একদম কিচ্ছু না, একদম ধরে নাও হুদাই, মানে কি জাস্ট এত বড় একটা নাম দিয়ে স্টুডেন্টদেরকে জাস্ট ভয় দেখানো। সো এখানে অনেকগুলো এটার প্রকারভেদ দেওয়া আছে, তোমরা জাস্ট প্রকারভেদগুলো একটু দেখবা। এখানে WACCর সূত্র দেওয়া আছে WD, মানে হচ্ছে তোমার KD। আমরা KD কি পড়ে এসেছি, ঋণ মূলধন ব্যয়। সো ঋণ মূলধন ব্যয়ের একটা ওয়েট লাগবে, সেটা আমরা গুণ করব, সেজন্য বলেছে WD, অর্থাৎ হচ্ছে ওয়েটেড অফ ডেট। এরপর দেখো WP আমার কি প্রেফার স্টকের একটা ভাল লাগবে, সেটাকে আমি হচ্ছে প্রেফার স্টকের যে কস্টিংটা আমরা বের করেছি গুণ করব। অ্যান্ড তারপর হচ্ছে WE ইকুইটি, সাধারণ শেয়ার যদি থাকে, এবার WR, এগুলো পুরোটা করে আমরা যোগ করে দিব, আমাদের কিন্তু সূত্র শেষ। ওকে, এবার W মিনস কি, এটা একটা কনফিউশন তোমাদের কাজ করতে পারে। W মানে কি, এখানে W বলতে কি বোঝানো হচ্ছে এটা একটা কনফিউশন কাজ করতে পারে। W মিনস হচ্ছে এই জায়গায় ভার। ভার মানে কি, সেটা হচ্ছে দেখো তুমি তোমার প্রতিষ্ঠানে, আমি খুব ছোট্ট একটা ফিগার দিয়ে বুঝাই, 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছ। 100 টাকার মধ্যে তুমি চাচ্ছ কি যে আমার প্রতিষ্ঠানে আমি 100 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করব। এখন 100 টাকার পুরোটা তোমার পকেট থেকে দেওয়া পসিবল না, এটা 100 কোটি ধরে নাও, আমি জাস্ট 100 বললাম, ধরে নাও এই 100 টাকা পুরোটা তোমার পকেট থেকে দেওয়া সম্ভব না। তুমি এই 100 টাকা তুমি ধরে নিয়েছো আমি 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করব, এখন পুরো 100 টাকা তোমার হাতে নেই। সেজন্য তুমি কি করছো, তুমি ব্যাংকে গেলা, ব্যাংক থেকে ঋণ নিলা, ব্যাংক থেকে ধরো ঋণ নিলা 30 টাকা, ব্যাংক থেকে ঋণ নিলা কত আমার
ব্যাংক থেকে ঋণ নিলে আমার হচ্ছে 30 টাকা। এরপরে তুমি সাধারণ শেয়ারদের মধ্যে হচ্ছে কি করলা, সাধারণ শেয়ারদের মধ্যে শেয়ার বন্টন করলা অ্যান্ড ওইখান থেকে তুমি সংগ্রহ করলা কত, ধরো 50 টাকা। এরপর সবার শেষে আছে কি, যে হচ্ছে অগ্রাধিকার শেয়ার থেকে তুমি 20 টাকা সংরক্ষণ করে তুমি 100 টাকা করেছো, এটা নিয়ে ব্যবসা শুরু করছো। এখন তুমি এই যে 100 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছো, এই 100 টাকা কিন্তু তুমি পুরোটা তোমার পকেট থেকে দাওনি। এই 100 টাকার কিছু কিছু অংশ ঋণ থেকে, কিছু অংশ সাধারণ শেয়ার থেকে, কিছু অংশ অগ্রাধিকার শেয়ার থেকে। সো এই সবগুলা মানে উৎস থেকে যখন তুমি অর্থ সংগ্রহ করে আসছো, তোমার যে মূলধনটা আছে 100 টাকা, এই 100 টাকার ভার কিন্তু এই তিনটা, মানে এই 100 টাকার 30% কিন্তু কি বলবো যে অবদান রাখছে তোমার ডেট, 50% অবদান রাখছে সাধারণ শেয়ার, 20% অবদান রাখছে আমার অগ্রাধিকার শেয়ার। এই তিনটা মিলে যখন আমার এই 100 টাকার উপর ভার প্রদান করছে, মানে অবদান রাখছে, এটাকে মূলত বলা হচ্ছে ওয়েট। তার মানে কি, যে 30% আমার কোথায় রাখছে, ও হচ্ছে অগ্রাধিকার শেয়ার ডেটে রাখছে, তাহলে এখানে হবে 30% ইন্টু ক্রেডিট। তুমি ধরো যে কস্টটা বের করলা, প্রেফার স্টকে কত রাখছে, 20 টাকা, লাস্টেরটা আমি প্রেফার স্টকে বলেছি, তার মানে 20% ধরে নিলাম, 100 টাকার উপরে 20% আর কি। এটা কীভাবে বের করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো, কনফিউজড হওয়ার দরকার নেই যে ডাব্লিউটা কীভাবে বের করতে হয়, জাস্ট আগে ডাব্লিউটা বুঝো যে এই 100 টাকার কতটুকু ভার তুমি ডেটে পড়ছে, কতটুকু ভার সাধারণ শেয়ারে পড়ছে, কতটুকু ভার প্রেফার স্টকে পড়ছে, অগ্রাধিকার শেয়ারে। এটাই মূলত আমার কি, যে ডাব্লিউ। ওকে, এরপর আমরা আসি দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় ভার কীভাবে বের করতে হয়। যে যদি প্রশ্নে তোমাকে নর্মালি ডাব্লিউটা দিয়ে দেওয়া থাকে, আর যদি দিয়ে দেওয়া না থাকে তখন কীভাবে বের করতে হয়, এই যে ঋণ মূলধন তুমি কত টাকা সংগ্রহ করেছো, 30 টাকা, 30কে 100 দিয়ে ভাগ, কত আসবে, 30% বের করে নিবা। এভাবে আমি মূলত এটা বের করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা সূত্রই সেম, অগ্রাধিকার শেয়ারে এরকম। এরপর হচ্ছে তোমার সাধারণ শেয়ার হলে উপরে সাধারণ শেয়ারে ব্যয় হবে, নিচে মোট মূলধন হবে। সাধারণ শেয়ার আমাদের ছিল 50 টাকা, এদিকে ছিল 100 টাকা, সো 50%। সংরক্ষিত আয়ও সেম। প্রত্যেকটা ডাব্লিউ বের করবা, ডাব্লিউ ডি বের করলাম, ডাব্লিউ পি বের করলাম, ডাব্লিউ ই বের করলাম, আর ডাব্লিউ আর বের করলাম। এবার কি করতে হবে, এবার কিছু না, একদম শুরুর থেকে আমি প্রত্যেকটার কে বের, এটা কিন্তু ডাব্লিউ আর কে এর মধ্যে কিন্তু কনফিউজ হওয়া চলবে না। কে কিন্তু কস্ট, এটা হচ্ছে ওয়েট। সো তুমি বের করেছো, কেডি বের করেছো, কস্ট এটার বের করেছো, এটারও কেডি বের করেছো, কেপি বের করেছো, এটার কে ই বের করেছো, আর এটা হচ্ছে কে আর বের করেছো। অ্যান্ড দেন সবগুলাকে যখন যোগ করে দিবা, সবগুলাকে যখন তুমি এখানে এসে একসাথে এসে যখন যোগ করে দিবা, এখানে যোগ করে দিবা, যোগ করলে আমি পেয়ে যাব আমার মূলত ডাব্লিউ এ সি সি। বুঝতে পেরেছি আমরা, কোনো কনফিউশন থাকার আর কথা না। ওকে, এখানে এতক্ষণ ধরে তোমাদের আমি বর্ণনা করে প্রত্যেকটা সূত্র একটা একটা করে বুঝিয়ে দিয়ে এসেছি। এখানে একদম সবগুলো একসাথে নিয়ে এসে তোমাদের একটা প্রেজেন্ট করা হচ্ছে। দেখো তোমরা একটু, আচ্ছা দেখো, প্রথমে আসে যে ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয়ের আমরা কয়টা সূত্র পড়েছি মনে আছে, তিনটা সূত্র পড়েছি আমরা। সো তিনটা সূত্র এখানে দেওয়া আছে। প্রথম সূত্র পড়েছি নর্মাল, যেটা বেসিক, যেটা সবচেয়ে বেশি আস্তে দেখা যায়, যেটা 5 স্টার বলা যায়, যে অপরিশোধযোগ্য ঋণের ব্যয়, যেখানে হচ্ছে আমাদের এন এর মান দেওয়া থাকে না। কিভাবে বের করবো আমরা, কেডি থাকবে, কর পরবর্তী ঋণের ব্যয় বের করতে হবে। সেজন্য আমরা কর পূর্ববর্তী যেটা আছে সেটার সাথে গুণ করব কি, 1 মাইনাস টিসি, অর্থাৎ 1 থেকে ট্যাক্সের রেট যেটা আছে সেটাকে আমরা যখন মাইনাস করব, তারপরে 100 দিয়ে যখন গুণ করব, তখন আমরা পেয়ে যাব হচ্ছে আমরা কেডি। আমরা যখন ম্যাথ করব আমাদের আরও খুবই ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা পড়েছি যদি আমাদের কি থাকে, ধরো এখানেও মেয়াদ দেওয়া নেই, এখানেও অপরিশোধযোগ্য, মেয়াদ দেওয়া না থাকলে অপরিশোধযোগ্য। সেটার আরও একটা সূত্র পড়েছি, যেখানে হচ্ছে ধরো কুপন সুদের হার দেওয়া আছে, আমাদের কর পরবর্তী ঋণের ব্যয় না দিয়ে কুপন সুদের হার দেওয়া আছে। সো কুপন সুদের হার আই, সেটার সাথে আমাদের কি করতে হবে, 1 মাইনাস টিসি, অর্থাৎ ট্যাক্সের রেটটা 1 থেকে মাইনাস করে সেটাকে আই এর সাথে গুণ করব, আর এনএসবি নিট সেলস ভ্যালু দিয়ে ভাগ করব। যেটা পাবো সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কেডি, যেটাও অপরিশোধযোগ্য, মেয়াদ থাকে না। আর মেয়াদ থাকলে কি পড়ে এসেছি, আই কুপন সুদের হার, সেটার সাথে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে এটা করব আমরা। এই অংশটা পুরো মূলত এই অংশটা ফার্স্টে বসাবো, যেখানে মেয়াদ দেওয়া আছে, সেজন্য আমাদের এক্সট্রা করে একটা কাজ করতে হয়, ম্যাচুরিটি ভ্যালু সেটার সাথে ভাগ করতে হয় মূলত আমার কি বলবো, রিডেমশন ভ্যালু, হোয়াট এভার যেটাই বলো। সো এটাকে
এনএসবি থেকে মাইনাস করতে হয়, দেন এমভি আরবি সেটার সাথে এনএসবি প্লাস করতে হয়, এটা হচ্ছে 2। একটা জিনিস কিন্তু তোমাদের কনফিউজড হওয়া চলবে না। তোমরা কিন্তু ভাবছো কি, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা ভাবছো হচ্ছে এইখানে এমবির সাথে আরবি ভাগ করেছে, এটা এমবির সাথে আরবি ভাগ না, এটা এমবি বা আরবি একটাই দেওয়া থাকে, আরবি থেকে এনএসবি মাইনাস করবা, আরবি থেকে এনএসবি প্লাস করবা, দেন 2 দিয়ে ভাগ করবা। এটা কিন্তু ভাগ না, এমবি থেকে আরবি ভাগ করতে হবে এমন কোনো কিছু না, হয় এমবি হয় আরবি, এই জিনিসটা। আচ্ছা, এরপরে দেখো অগ্রাধিকার শেয়ারে ব্যয়, এখানেও আমরা পড়েছি কয়টা সূত্র মনে আছে? অবশ্যই 2টা সূত্র পড়েছি, পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য মানে এন এর মান দেওয়া থাকবে, আর অপরিশোধযোগ্য মানে এন এর মান দেওয়া থাকবে না। সো ডিপি এমবি থেকে এনএসবি বাদ দিব, এন দিয়ে ভাগ করব, এমবি থেকে এনএসবি যোগ করব, 2 দিয়ে ভাগ করব। ওকে, আর এটা আমরা পড়ে এসেছি ডিপি পিপি এফসি। এফসি মিনস ফ্লোটেশন কস্ট, দেওয়া থাকলে মাইনাস করবো, না থাকলে নেই। ঠিক এরকম সূত্র অনুসারে আমাদের সাধারণ শেয়ারের সূত্রটা হয়, যেখানের মধ্যে আমরা উত্তরণ ব্যয় যদি দেওয়া না থাকে, নর্মালি হচ্ছে এই ধরনের ম্যাথগুলোতে সাধারণ শেয়ারের ব্যয় বের করার জন্য সবসময় উত্তরণ ব্যয় দেওয়া থাকে, না থাকলে সেটা কিন্তু সংরক্ষিত আয়ের ব্যয়, সেটা মাথায় রেখো। সো D1 থেকে P0 মাইনাস ভাগ করবা, গ্রোথ রেট যেটা আছে সেটা দিয়ে যোগ করবা। আর এখানে D1 ডিভিডেন্ড, এই জায়গায় এটা নিয়ে কিছু একটা বলার আছে। D1 মিনস হচ্ছে তোমার প্রত্যাশিত বা পরবর্তী বছরের লভ্যাংশ, এই বছরের না। সো এটা বের করার একটা সূত্র আছে, সেটা আমরা তোমাদের ওই সময় পড়াইনি, সেটা হচ্ছে D0 1 প্লাস জি। তোমাকে কি করা হয়, এই বছরের বর্তমান বছরের, এই বছর বা বর্তমান বছরের তোমার ডিভিডেন্ডটা দেওয়া থাকে, অ্যান্ড তোমাকে বলা হয় কি যে তুমি এখন বের করো, কি বের করো, সাধারণ শেয়ারের ব্যয় বের করো। বর্তমান বছরের ডিভিডেন্ড তোমার দেওয়া থাকে, অ্যান্ড সাধারণ শেয়ার যখন বের করতে বলে তখন মূলত আমাদের D1কে আমরা জানি, D1কে P0 দ্বারা ভাগ করা হয়। আগের মেতেও কিন্তু এমন না, আগের মেতে তোমার প্রেফার স্টকের একটাই দেওয়া থাকে, কিন্তু সাধারণ শেয়ার ব্যয় প্রত্যেক বছর কিন্তু দেওয়া যায়, অ্যান্ড এটার একটা গ্রোথ রেটও আছে। সো D1 বের করার জন্য সূত্র কি, D0 যেটা বর্তমান বছরের লভ্যাংশ আছে সেটার সাথে আমরা 1 যোগ জি গ্রোথ রেট সেটা যোগ করব, দেন D0-র সাথে গুণ করব, তাহলে যেটা পাবো সেটা আমরা D1 পাবো, সেটার থেকে আমরা P0 হচ্ছে কি করব, ভাগ করব, আর সেটার সাথে আমরা গ্রোথ রেটটা হচ্ছে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কস্ট অফ ইকুইটি। আশা করছি বুঝতে পারছো। এটা কখন আমরা কাজ করব, যখন উত্তরণ ব্যয় দেওয়া থাকবে না। আর উত্তরণ ব্যয় দেওয়া থাকলেও সেম জিনিস, D1 বের করতে হবে। D1 কিভাবে বের করতে পারি আমরা, যে হচ্ছে D0 1 প্লাস জি এভাবে করব, সেটার সাথে আবার প্লাস জি যোগ করব, এটাকে ভাগ করব কি দিয়ে, ও দাঁড়াও তোমাদের একটু কনফিউশন হচ্ছে। সো D1 কিভাবে বের করতে পারি আমরা সেটা দেখাচ্ছি। D1 বের করতে পারবো হচ্ছে D0 1 প্লাস জি, ওকে, সেটাকে ভাগ করব মূলত P0, P0 মিনস হচ্ছে প্রাইস, সেটা থেকে ফ্লোটেশন কস্ট মাইনাস এন প্লাস জি, এগুলো যোগ করে আমরা মূলত পাবো কি, কস্ট অফ সাধারণ শেয়ার ব্যয়, উত্তরণ ব্যয় যদি দেওয়া থাকে সেটা। ওকে, এরপরে লাস্ট আমরা যেটা পাবো, এখানে কিন্তু মনে থাকবে D1 কিভাবে বের করতে হবে, কেননা পরবর্তীতেও কিন্তু এটা প্রয়োজন। সংরক্ষিত আয়ের ব্যয়ের ক্ষেত্রেও সেম জিনিস, দেখো এখানেও কি করতে হয়, D1 বের করতে হয়। D1 আমরা কেমনে বের করতে পারি, D0 যেটা বর্তমান বছরের লভ্যাংশ প্রশ্নে দেওয়া থাকবে, সেটার সাথে আমরা কি করব 1 জি, তাহলে আমরা কি পাবো, আমরা মূলত পাবো হচ্ছে সরি একটা জিনিস ভুল করেছে, 1 প্লাস জি। সো আমরা হচ্ছে মূলত পাবো D1 পাওয়ার পর সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, P0 দিয়ে, প্রাইস দিয়ে, দেন সেটার সাথে আমরা জি যোগ করব। জি মিনস হচ্ছে গ্রোথ রেট, প্রত্যেক বছর তোমার লভ্যাংশটুকু কতটুকু গ্রোথ হচ্ছে এই জিনিসটা। সো এটা বের করার পরে আমরা মূলত ব্যক্তিগত কর দেওয়া না থাকলে সেটা পাবো। ব্যক্তিগত কর দেওয়া থাকলে কি হবে, সেম সূত্র, জাস্ট এখানে এই জিনিসটা কাজে আসবে যেটা আমরা ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে পড়েছিলাম। আর কে আর থাকলে এই জিনিসটা যদি আমাদের শুধুমাত্র কি বলবো, যে কস্ট অফ কমন স্টক যদি দেওয়া থাকে, ইকুইটি স্টক যেটাই বলো না কেন সেটা দেওয়া থাকে, কোনো ধরনের ডিভিডেন্ড দেওয়া নেই, প্রাইস দেওয়া নেই, সেক্ষেত্রে কীভাবে বের করতে পারি, কস্ট অফ কমন স্টকটা সামনে রাখবো 1 মাইনাস টিপি। ওকে, আর সবগুলো নিয়ে যখন ধরে বেঁধে ডাব্লিউ বের করে আমি যখন যোগ করব তখন আমরা পেয়ে যাব WACC। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, আশা করছি তোমরা বুঝতে পারবা গাণিতিক সমস্যাগুলা। ওকে, দাঁড়াও, গাণিতিক সমস্যাগুলি, অনেকগুলো গাণিতিক সমস্যাগুলি আমাদের এখানে দেওয়া আছে। প্রথমে দেখো, যখন তোমরা পড়েছো, আমরা আরও অনেক ব্রডলি এগুলো নিয়ে আলোচনা করব, বাট আমরা এখানে জাস্ট একটু হালকার উপরে ঝাপসা বলা যায়, একটু দেখে যাই। সেটা হচ্ছে অপরিশোধযোগ্য ঋণের ব্যয় যদি দেওয়া থাকে, যেহেতু আমাদের ফর্মুলা ঋণ মূলধন ব্যয় ছিল, ঋণ মূলধন ব্যয় রিলেটেড আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। সো এখানে বলা আছে যে অপরিশোধযোগ্য ঋণের ব্যয়, ঋণ পরবর্তী ব্যয় নির্ণয়। অপরিশোধযোগ্য মিনস কি,
যেখানে এন এর মান দেওয়া থাকে না। সো এন এর মান এখানে দেওয়া থাকবে না। একটি কোম্পানি 12% সুদে 1000 টাকার মূল্যের অপরিশোধযোগ্য বন্ড আছে। কোম্পানির কর হার হচ্ছে 40%। সো কর পূর্ববর্তী ও কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করো যদি বন্ডটি অভিহিত মূল্যে বিক্রয়। কিছু শর্ত দেওয়া আছে যেখানে আমাদের প্রথমেই বলে দিয়েছে কর পরবর্তী ঋণের ব্যয় বের করতে। কর পরবর্তী ঋণের ব্যয় মিনস হচ্ছে কেডি। আমরা কি জানি সূত্র, অপরিশোধযোগ্য বলেছে তার মানে এন আসবে না। সূত্র কি? সূত্র আমরা খুব ইজিলি জানি K1, এরপর আর কি হয়, হ্যাঁ K1 থেকে টিসি টেক্স রেটটা মাইনাস করতে হয়, তাহলে আমরা পেয়ে যাই কেডি। তো এখানে কিছু সূত্র দেওয়া আছে। ক নাম্বার, যদি বন্ডটি অভিহিত মূল্যে বিক্রয় হয়, তো এখানে আমাদের জাস্ট কস্ট বের করতে হবে। তো আমার মনে হয় যে হচ্ছে তোমার আমরা এরকম একটা সূত্র পড়ে এসেছি। দেখো আমরা যদি একটু রিকল করি ঋণ মূলধন ব্যয়ের, এগুলো একটু মুছে দিই। দেখো এখানে কিন্তু দুইটা সূত্র, একটা সূত্র হচ্ছে অপরিশোধযোগ্যের এটা, আরেকটা সূত্র কি, যদি ট্যাক্স রেট, একটা হচ্ছে ট্যাক্স রেট দেওয়া থাকলে যেটা হয়, আরেকটা আমরা পড়ে এসেছি কি যে অভিহিত মূল্য বা নিট সেলস ভ্যালু এটা দেওয়া থাকলে কি হয়, যে মেয়াদ পূর্তির মূল্য বা নিট বিক্রয় মূল্য এটা দেওয়া থাকলে কি হয়, আমরা কিন্তু পড়ে এসেছি অপরিশোধযোগ্য সূত্রের মূল্যের দুইটা সূত্র। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে ঋণ মূলধন ব্যয় নির্ণয়। সো একটা সূত্র এটা, আরেকটা সূত্র আমরা কি পড়ে এসেছি আমাদের মনে আছে অবশ্যই। তো আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কুপন সুদের হার। এখানে কুপন সুদের হার দেওয়া থাকবে, তোমার আয় দেওয়া থাকবে, সেটা থেকে 1 মাইনাস টিসি আমরা পড়ে এসেছি না? দেখো তো সূত্র পড়ে এসেছি না আমরা, যে কি করতে হয়, আয় দেওয়া থাকবে 1 মাইনাস টিসি, এনএসবি দিয়ে ভাগ করতে হয়, গুণ 100 করতে হয়, এনএসবি দিয়ে ভাগ করতে হয়, এনএসবি দিয়ে ভাগ করতে হয়, এরপর হচ্ছে গুণ 100 করতে হয়। এটা তেমন একটা পরীক্ষায় প্রয়োজন নেই, বাট তাও এখানে দিয়েছে, এটা তেমন একটা আসে না এই সূত্রটা এখানে দিয়েছে। অ্যান্ড যেহেতু সূত্র পড়িয়েছি তাই তোমাদেরকে আমি অবশ্যই ম্যাথটা করাবো। যদি বন্ডটি অবহিত মূল্যে বিক্রি হয়, এখানে তিনটা শর্ত দেওয়া আছে, আর বন্ডটি যদি 10% অধিহারে বিক্রি হয়, বন্ডটি 5% বাড়টায় বিক্রি হয়। আমরা বুঝতেই পারছি যে এখানে কুপন সুদের হার দেওয়া আছে, এখানে কিন্তু কর পূর্ববর্তী ঋণের ব্যয় কথা বলেনি। যদি বলে থাকতো প্রশ্ন তোমাকে সরাসরি বলে দিত যে কর পূর্ববর্তী ঋণের ব্যয় এত, এখানে বলতো না যে এখানে হচ্ছে তোমার এই টাকাটার পরিমাণ দেওয়া থাকতো না, যে এত টাকা বন্ড আছে এই পার্সেন্টটা দেওয়া থাকতো না। তাহলে আমরা বুঝে যাচ্ছি কি যে এখানে অবশ্যই আমাদের সেকেন্ড সূত্রটা কাজ করতে হবে। এখানে বলছে বন্ডটি অভিহিত মূল্যে বিক্রয় হয়, তার মানে কি যে মূল্য অভিহিত সেই মূল্যে বন্ডটি আমার বিক্রিত হচ্ছে। সো তোমরা জানো কি করতে হবে। দেখো এখানে হচ্ছে আমাদের সমাধান বের করে দিয়েছে, আমরা যদি একটু সমাধানের দিকে চোখ যাই, আমাদের মূলত কি করতে হয়। দেখো অভিহিত মূল্য দেওয়া আছে 1000 টাকা, সুদের হার দেওয়া আছে আমার 12%, কুপন সুদের পরিমাণ আয় অভিহিত মূল্যের সাথে কুপন সুদের হারটা আমরা যখন গুণ করব তখন আমরা পেয়ে যাব 120 টাকা। এই 120 টাকা আমরা কোথায় লিখব, আমরা হচ্ছে লিখব এই জায়গায়, এই জায়গায় লিখব। সো 120 আমরা হচ্ছে লিখব 120, ওকে আমরা লিখব হচ্ছে, সরি এই জায়গায় আমরা লিখব তোমার কত 120 কুপন সুদের হার। এরপর 1 মাইনাস টিসি, টিসি কত ছিল, টিসি ছিল আমাদের হচ্ছে কত, টিসি ছিল আমাদের হচ্ছে 40%। সো 0.40 মানে 40, 0.40। ওকে 120 কিভাবে বের করেছি তোমরা সেটা জানো, 120কে আমরা কিভাবে বের করেছি, অভিহিত মূল্যের সাথে তোমরা ষষ্ঠ অধ্যায়ে কিন্তু করে এসেছো, ষষ্ঠ অধ্যায়ে যারা যারা কমপ্লিট করে এসেছো তাদের কনফিউশন হওয়ার কথা না। তোমাকে এখানে যখন কোনো কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে একটা বন্ডের মূল্য এত, এটার উপর 12% সুদ, তুমি তখনই বুঝে যাবে এটা কুপন সুদের কথা বলা আছে, আর শুরুতেই লেখা আছে কোনো ধরনের মেয়াদ দেওয়া নেই। সো আমরা ঋণ মূলধন ব্যয়ের দুইটা সূত্র পড়েছি, একটা হচ্ছে অপরিশোধযোগ্যের আন্ডারে, একটা হচ্ছে প্রথমটা, তারপর একটা সেকেন্ডটা। প্রথমটা যদি হয়তো এখানে অভিহিত মূল্যের পরিমাণ দেওয়া থাকতো না, এখানে একটা কর পরবর্তী ঋণের হার দেওয়া থাকতো, যেটা দেওয়া নেই। এখানে অভিহিত মূল্যে মানে বন্ডের উপর কত পার্সেন্ট সুদ দেওয়া হয় সেটাই বলা আছে, আর আমরা জানি বন্ডের উপর যে সুদ দেওয়া হয় সেটা হচ্ছে কুপন সুদ, মানে হচ্ছে আয়। সো আমরা জানি 120 বের করেছি, কিভাবে বের করেছি, 1000-এর সাথে যখন 12% গুণ করেছি 120 টাকা হচ্ছে সেই কুপন সুদে, সেটা বের করেছি। কর হার আছে 40%, আমরা 40% লিখেছি, এটাকে হচ্ছে দশমিকে পরিবর্তন করবা সবসময়। আর প্রথম সূত্রে বলা আছে যে অভিহিত মূল্যে বিক্রয় হয়, তার মানে যে 1000 টাকাটা অভিহিত সেটাই আমার বিক্রয় মূল্য। এনএসবি মানে কি, নিট সেলস ভ্যালু, কত টাকায় তুমি বিক্রয় করছো, আর এখানে বলেছে তুমি বিক্রয় করছো কত টাকায়, অভিহিত মূল্য যত টাকা আছে তত টাকা। অভিহিত মূল্য কত টাকা আছে, 1000। সো ভাগ করো কত অ্যান্সার আসে, ক্যালকুলেটরে দেখো। দেখো এখানে করেছে, এখানে হচ্ছে তোমার প্রত্যেকটার বের করেছে আলাদা আলাদা করে।
ক নাম্বারে আমাদের বলেছে যে 1000 টাকা অভিহিত মূল্য, খ নাম্বারে আমাদের বলেছিল কি যে 10% অধিহারে। এখন আমরা অধিহারটা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি। ওকে, অধিহারটা আমরা বের করতে পারি কিভাবে আমরা ওটা একটু পর্যালোচনা করি। ওকে আচ্ছা, বুঝতে না পারলে অবশ্যই ক্লাসের নিচে কমেন্ট করে জানাবা যে এই টপিকটা বুঝিনি, আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর দেখো এবার আমাদের বলেছে কি সে নেক্সট শর্ত দিয়েছে 10% অধিহারে বিক্রয়। 10% অধিহারে বিক্রয় হলে 1000-এর উপরে আমাদের করতে হবে 10%। সো 1000-এর উপর 10% হইলে কত হয় 100, 10% হলে 100। ওকে 100। সো 100 টাকা এক্সট্রা বিক্রয় হচ্ছে, আগে বিক্রয় হতো 1000, এখন 100 টাকা এক্সট্রা বিক্রয় হইলে এখন হচ্ছে মূলত 1100 টাকায় বিক্রি। সো এখন হচ্ছে নিউ সেলস ভ্যালু হবে, সূত্র সেমই, উপরে আসবে আমার আয়, আমি জানি আয় সমান কত 120, সেটার সাথে আমি গুণ করব কি, গুণ করব 1 মাইনাস টিসি, টিসি ছিল 0.40, সেটা দিয়ে ভাগ করবো এখন 1100। সো সেম জিনিস, যখন 5% বারটাই বিক্রয় হবে 1000-এর উপর তখন কত করতে হবে আমাদের, 1000-এর উপর অবশ্যই আমাদের তখন 5% করতে হবে। 5% করলে কত হয় দেখো তো, 1000-এর উপর যদি 5% করি আই গেস 50 টাকা সামথিং এরকম আসবে। সো 1050 তখন হবে আমাদের 1000, সরি একটা জিনিস ভুলে বলেছি, তখন আমাদের 1000 থেকে মাইনাস করতে হবে, যেহেতু বারটাই মানে হচ্ছে কম টাকায় তুমি হচ্ছে বিক্রয় করছো। সো 1000 থেকে মাইনাস করলে হবে 950, তখন এই জায়গায় মূলত এই জায়গাটায় 1100-এর বদলে আমার হবে কত 950। আমি যদি ভুল না করি দেখো এখানে দেওয়া আছে, দেখো খ নাম্বারে দেওয়া আছে 1100 দিয়ে ভাগ করেছে উপরেরটাকে, এরপর গ নাম্বারে দেওয়া আছে কত 950 দিয়ে ভাগ করেছে। ওকে আচ্ছা, এখানের মধ্যে আমি একসাথেই করেছি, এখানে একটু মানে কি বলবো কর হারটা হচ্ছে তোমার পরে দিয়ে হচ্ছে মানে গুণ করেছে, ওটা করার কোনো দরকার নেই, তুমি একসাথে করে দিতে পারো। এখানে একটু হিজিবিজি করে লিখেছে, করের হার দেওয়া আছে, জাস্ট এরকমভাবে বের করবা, দেখবে তোমাদের অ্যান্সার মিলে যাবে। একটু হিজিবিজি করে দেওয়া আছে, পরে দিয়ে আবার একটা চার্ট করে দেওয়া আছে কুপন সুদের পরিমাণ প্রত্যেকটার কত কত আসছে, কোন অভিহিত মূল্যের কত টাকা আসছে সেটার উপর বের করে আবার আলাদা করে বের করেছে। সো আই গেস হচ্ছে তোমরা আগেরটাতে কি করবা, কোথায় কোথায় জানি ছিল, ও ও আমি মেবি একটু আগেই চলে এসেছি। আচ্ছা এই যে এই জায়গায় এভাবে বের করবা, এখানে যদিও তোমার কর হারটা গুণ করে দেখায়নি, তবে আমি তোমাদের সাজেশন দিব অবশ্যই কর হারটা এই জায়গায় গুণ করবা। ওকে আচ্ছা, এরপরে আরও একটা দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার এটা কোয়েশ্চেন, সরি এটা একটা কোয়েশ্চেন যেখানে এটাও অপরিশোধযোগ্য বন্ডের নির্ণয়, আগের মতোই করবা, এখানে কর হার কিন্তু দেওয়া নেই। সো কর হার দেওয়া না থাকলে আমার আসবে না কর হার, আগেরটাতে কর হার দেওয়া ছিল, কর হার গুণ করবা, এটাতে কর হার দেওয়া নেই, কর হার ছাড়া করবে। এখানে বলে দেওয়া আছে এ হচ্ছে অবলেখন ফি ছিল হচ্ছে 0, কোনো ধরনের অবলেখন হয়নি, -20 মানে হচ্ছে সে অবহারে সেল করেছে, 9% কুপন সুদ ছিল, সেক্ষেত্রে কত হবে, এর অবলেখন ফি ছিল 40 টাকা, মানে কি হবে এটাতে, এই হচ্ছে অবলেখন 40 টাকা ছিল, অধিহারে সেল করেছে, আর এ হচ্ছে অবহিত মূল্যে সেল করেছে, আর কুপন সুদের হার এমন ছিল। সো এখানে বলা আছে 1000 টাকা, সে যদি এই কস্টিংগুলো যেগুলো আমরা করেছি অবলেখন এগুলো কিন্তু 1000 থেকে মাইনাস যাবে, প্রথমটাতে কিন্তু কোনোটা খরচ করেনি তাই মাইনাস যাবে না, পরেরটাতে 40 মাইনাস যাবে, তারপরেরটাতে 15 মাইনাস যাবে, মাইনাস করার পরে দেন আমাদের কুপন সুদের হারগুলো কাউন্ট করবা, এর আগে কিন্তু কাউন্ট করতে যেও না, ম্যাথ ভুল হবে। এরপর আমরা তো জানি অধিহার অবহার হইলে কি হবে, অবহার হইলে মাইনাস করতে হবে, অধিহার হইলে যোগ করতে হবে, ঠিক ওভাবে ম্যাথটা করে ফেলো, আশা করছি তোমরা পারছো। সেম ক্যাটাগরির আরও একটা ম্যাথ দেওয়া আছে, কিন্তু এটাতে আমাদের মূলত এন এর মান দেওয়া আছে, চলো আমরা একটু দেখি কিভাবে করতে হবে। পরিশোধযোগ্য বন্ডের কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয়, 1000 টাকা মূল্যের অভিহিত মূল্যের নিম্নের বন্ডগুলা বাৎসরিক সুদের পরিমাণ। আচ্ছা 1000 টাকা অভিহিত মূল্য, 40% করের হার দেওয়া আছে, যেখানে দেখো প্রথমটার 20 বছর মেয়াদ, আমরা জানি আমরা যখন মেয়াদের সূত্রটা পড়েছি আমরা কি পড়ে এসেছি, আমরা পড়েছি আয় কর দেওয়া থাকলে করটা হবে এই জায়গায় 1 মাইনাস টিসি, এটা হবে টেক্সট যেটা থাকে সেটার সাথে আমরা কি করব, আমরা হচ্ছে উপরে এমবি বা আরবি যেটাই দেওয়া থাকুক প্রথমে মাইনাস করব এনএসবি দিয়ে, নিচে এন, আর হচ্ছে উপরে এমবি প্লাস এনএসবি, আর হচ্ছে ভাগ করব 2 দিয়ে। আমরা এরকম সূত্র পড়ে এসেছি না, কোথায় আমরা এই সূত্র পড়ে এসেছি, এই জায়গায় কোথায়, এই যে দেখেছো, এই যে এই জিনিসটা এখানে আমরা পড়ে এসেছি উপরে, না এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটাই। সো এমবি বা আরবি, মূলত হচ্ছে এমবি থাকলে এমবি, আরবি থাকলে আরবি, সো এই জায়গায় কনফিউশন হওয়া যাবে না। তো এখন হচ্ছে আমরা এখানে আসি, সো এই সূত্র আমরা পড়ে এসেছি। এবার আয়ের মান কত, আমাদের এই বন্ডের ক্ষেত্রে মেয়াদ দেওয়া আছে 20,
সো আমরা এ বন্ড যখন বের করব, আমরা যখন এই বন্ডটা বের করতে যাব, আমরা দেখি কোনো একটা খালি পেজ আছে কিনা। এই যে এখানে আছে। আমরা ধরো এই বন্ডটা বের করতে যাচ্ছি। এই বন্ড যখন আমরা বের করতে যাব, আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের 20 হচ্ছে মেয়াদ দেওয়া আছে 20, অবলেখন ফি দেওয়া আছে হচ্ছে 25। ওকে, তার মানে 25 অবলেখন ফি দেওয়া আছে, সেই সাথে অবহারও দেওয়া আছে 20, কুপন সুদের হার দেওয়া আছে 9%। সো আমরা করতে পারি কি, আমাদের 1000 টাকা কিন্তু ছিল অভিহিত মূল্য। সো 1000 টাকা আমাদের কি ছিল মনে আছে? 1000 টাকা ছিল আমাদের মূলত অভিহিত মূল্য। সেই অভিহিত মূল্য থেকে আমরা কি করতে পারি, আচ্ছা একটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে এটার সাথে আগের ম্যাথটার একটু মিল আছে। আগের ম্যাথটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এইটার ক্ষেত্রেও মিল আছে, আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি। সো এটার ক্ষেত্রে একটা জিনিস মিল পাবা, সেটা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো আসতে পারে যে কুপন সুদের পরিমাণ যেটা আমরা বের করি সেটা সবসময় আমার অভিহিত মূল্যের উপর বের করতে হয়। এই জিনিসটা আমার একটু তোমাদের বলতে মিস আউট হয়ে গিয়েছে। সেটা সবসময় অভিহিত মূল্যের উপরে কি করতে হয়, কুপন সুদের পরিমাণটা বের করতে হয়। কুপন সুদের পরিমাণ সবসময় অভিহিত মূল্যের উপর। তোমার এখানে অবহার থাকুক, অধিহার থাকুক, আর হচ্ছে অবলেখন ফি থাকুক, তেমন একটা এফেক্টেড ফেলবে তোমার যদি অভিহিত মূল্য যত থাকে সেটার উপর। তখন আমাদের করতে হয় যেটা আমরা আগের ম্যাথটাতে করে এসেছি। যেমন দেখো এখানে 1100 এসেছে, কিন্তু অধিহারে সেল হওয়ার পরেও কুপন সুদের কিন্তু কোনো ধরনের এফেক্ট ফেলেনি। ওকে, সো আমাদের এটা মাথায় রাখতে হবে, মোট কথা আমাদের এটা মাথায় রাখতে হবে যে কুপন সুদের পরিমাণ আমরা সবসময় অভিহিত মূল্যের উপরে বের করি। সেখানে অবহার দেওয়া থাকুক, অধিহার দেওয়া থাকুক, ডাজন্ট ম্যাটার। অবহার দেওয়া থাকলে সেটা আমাদের এনএসবির সময় কাজে লাগবে বা এমবি বের করার সময় কাজে লাগবে, হোয়াট এভার। আর অধিহার দেওয়া থাকলে সেম জিনিস। কিন্তু আমরা যখন কুপন সুদের হার বের করব তখন কিন্তু মাথায় রাখতে হবে যে কুপন সুদের হার সবসময় অভিহিত মূল্যের উপরে বের করতে হয়। এটা কেন বলছি, 1000-এর উপরে আমাদের প্রথমটাতে কুপন সুদের পরিমাণ দেওয়া ছিল আমাদের 9%। ওকে, 9% হইলে কত হবে, আই গেস 90 টাকা। হ্যাঁ, 2টা শূন্য কাটা গেলে হ্যাঁ 90 টাকা। সো 90 টাকা হচ্ছে আমাদের কত কুপন সুদের পরিমাণ। ওকে, এখন একটা জিনিস দেখো, কুপন সুদের পরিমাণ, আমাদের কুপন সুদের পরিমাণ সবসময় অভিহিত মূল্যের উপর করতে হবে। অধিহার দেওয়া থাকুক, অবহার দেওয়া থাকুক, ডাজন্ট ম্যাটার। কিছুক্ষণ আগে আমি তো আগের ম্যাথটাতে আই গেস একটু মিস আউট হয়ে গিয়েছিল। এটা তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লাস করাচ্ছি, বুঝাচ্ছি, কিছু কিছু জিনিস আমার নিজেরও মিস আউট হয়ে যায়। সেটার জন্য আশা করছি তোমরা আমাকে ক্ষমা করবা। সো এটা মিস আউট হয়ে গিয়েছিল। আমি তোমাদের ওই জায়গায় একটা মিস ইনফরমেশন আগে দিয়ে দিয়েছিলাম যে যোগ করতে হবে। আসলে যোগ করতে হবে না বা বিয়োগ করতে হবে না, কোনটা যোগ করতে হবে আমি বলি। আমি আমার নিজের ভুলটা আগে স্বীকার করি, কেননা আমার স্টুডেন্টরা আগে, আমি যদি পড়াতে কোনো জিনিস একটা ভুল করি অবশ্যই আমি সেটা স্বীকার করব। সেটা হচ্ছে দেখো, অবলেখন ফির ক্ষেত্রে আমরা বলেছি কি যে হচ্ছে আমাদের এটা কি করতে হয়, অভিহিত মূল্য। আসলে ভুলও না, এটা এক প্রকার শুদ্ধ। আমি তোমাদের যেহেতু ম্যাথটা করাইনি তা আমি জাস্ট উপর থেকে দেখেই বলে দিয়েছি এটা আমাদের যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। কেননা এখানে বলেছে কি আমার অভিহিত মূল্য যেটা তোমার বিক্রয় মূল্য সেটা, তাই না? অভিহিত মূল্য যেটা বিক্রয় মূল্য সেটা, সেজন্য আমাদের এখানে কি করতে হয়, 40টা মাইনাস করতে হয় বিক্রয় মূল্য বের করার জন্য। এই জিনিসটা আমি দিই নাই তোমাদেরকে, মানে এই ইনফরমেশনটা দিই নাই, আসলে ভুল কিছু বলি নাই। মাইনাস আসলে 1000 থেকে মাইনাস করতে হবে, কিন্তু ফ্লোতে বলার সময় আমি আসলে এই জিনিসটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম যে ও আচ্ছা আমরা তো এখানে বিক্রয় মূল্য বের করবো। সো 1000 থেকে আমাদের 40টা মাইনাস করতে হবে, দেন আমরা আমাদের বিক্রয় মূল্য পাবো। এই জিনিসটাকে বলা হয় অবলেখন ফিটাকে কি বলা হয় জানো? কেউ ধারণা করতে পারবো অবলেখন ফিটাকে কি বলা হয়? অবলেখন ফি মানে কি? অবলেখন ফি হচ্ছে তুমি যাতে তোমার শেয়ারগুলো খুব সহজে বিক্রয় করতে পারো সেটার জন্যই মূলত কি তোমার এই জায়গায় কি করা হয়, অবলেখককে কোনো একটা কোম্পানিকে দায়ভার দেওয়া হয় যে প্লিজ আমার শেয়ারগুলো বিক্রয় করে দাও। এই জিনিসটা হচ্ছে অবলেখন ফি যারা আছে তাদের উপরে দায়িত্ব থাকে। সো তো এখন হচ্ছে অবলেখকদের উপর দায়িত্ব থাকে, তো তাদেরকে একটা ফি দিতে হয়, সেটা হচ্ছে 40 টাকা। সো এটা মূলত বিক্রয় মূল্য থেকে সবসময় বাদ দিতে হয়। এটাকে মূলত বলা হয় ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়, যেটাকে বলা হয় উত্তোলন ব্যয়। এই উত্তোলন ব্যয়টা আমার কি করতে হয়, সবসময় এনএসবি থেকে মাইনাস করতে হয়। এনএসবি মিনস হচ্ছে বিক্রয় মূল্য, এটা থেকে আমার সবসময় এটা মাইনাস করতে হয়। সো আমার এখানে এনএসবি লাগবে 1000 থেকে 40 মাইনাস করবা, পরেরটাতে সি এর ক্ষেত্রে 1000 থেকে 15 মাইনাস করবে। এখন আমরা নেক্সট ম্যাথটাতে যাই। এখানেও দেখো অবলেখন ফি দেওয়া আছে হচ্ছে 25, আমার এনএসবি লাগবে। এনএসবি বের করার জন্য আমাদের এখন এনএসবি বের করার জন্য 1000 আমাদের অভিহিত মূল্য, যে টাকা অভিহিত মূল্য আমি ধরে নিব সেই টাকায় আমি বিক্রয় করছি। সো মাইনাস করবো, ধরো কত টাকা ছিল আমার, 25 টাকা। সো 25 টাকা আমার ছিল, 25 টাকা যদি মাইনাস করো কত আসবে, 975 টাকা। সো এটা এনএসবি আমরা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এখন আমাদের ধরে নিতে হবে যে এমবি মিনস হচ্ছে আমার 1000 টাকাটা।
এমবি মিনস হচ্ছে আমার 1000 টাকা। এবার আমরা সবগুলো পেয়ে গেছি, এবার আমরা সূত্র বসাবো। এগুলো জাস্ট আমি দেখানোর জন্য দিয়েছি। 90 টাকা আমার হচ্ছে কুপন সুদের হার, 975 টাকা আমার হচ্ছে এনএসবি। সো আমরা যদি সূত্র বসাই, এখানে যেহেতু কর হার ছিল না, সো আমি করের ঝক্কি ঝামেলায় যাব না। এমবি ছিল আমার কত, নিচে ছিল হচ্ছে মেয়াদ ছিল মনে হয় প্রথমটার 20 বছর। আমি একটা দেখাচ্ছি, পরেরটা তোমরা বাসায় বসে করবা। এমবি হচ্ছে আমার 1000, এখানে ধরে নিলাম আমাদের ফেস ভ্যালু অভিহিত মূল্য যেটা, ম্যাচুরিটি ভ্যালু সেটা, রিডেমশন ভ্যালু সেটা থেকে মাইনাস করবো এনএসবি পেয়েছি 975 টাকা। সেটা থেকে আমরা ভাগ করব কত, এটা 2 দিয়ে 1000 প্লাস 975। ওকে, বের করো, দেখো সূত্র সেম হয়েছে। ও আচ্ছা, এখানে কর হার দেওয়া ছিল, কর হার কি দেওয়া ছিল আমি যতটুকু জানি, ও হ্যাঁ এখানে কর হার দেওয়া ছিল, এখানে আমি কর হারটা একটু স্কিপ হয়ে গিয়েছে। সো কিচ্ছু না, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় আসতে হবে, এখানে 1 মাইনাস টিসি, এটা একটু লিখে নাও। সো আমি জানি কি 90 টাকা ছিল আমার, কত 90 টাকা ছিল হচ্ছে কুপন সুদের হার, আমি আলাদা আলাদা করে করছিলাম। 90 টাকা ছিল আমার কুপন সুদের হার, 1 মাইনাস টিসি মিনস হচ্ছে 0.40। ওকে, দেন সেটার সাথে প্লাস করতে হবে, প্লাস করে এগুলা করে দিবা। আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে এই সূত্রটা। সো আশা করছি কোনো ধরনের কনফিউশন হওয়ার কথা না। কত আসে দেখো তো, আমার কাছে ক্যালকুলেটর নেই। ফার্স্টে এখানে আসবে 0.60, সো 90 গুণ 0.60, সেটার সাথে প্লাস করবা কত 1900 তোমার 75, 1975। আর নিচে কত আসে, এই যে এখানে বের করেছে 54 এসেছে, এটা ভাগ করে এই অংশটা করে 2.25 এসেছে, আর সেটার সাথে আমরা ভাগ করেছে 900, এখানে নিচের অংশে এসেছে 977.5, ভাগ করে দিয়েছে, এটা পেয়েছে। আশা করছি তোমাদের কোনো ধরনের কনফিউশন হওয়ার কথা না, তোমরা আশা করছি বুঝতে পারবা। সো একইভাবে বি বন্ডেডটাও বের করবা, বি বন্ডেডটাও সেম। ফার্স্ট অভিহিত মূল্যের উপরে কুপন সুদের হার বের করবা, 100 টাকা কুপন সুদের হার, দেন অভিহিত মূল্য যে টাকা সে টাকায় আমার বিক্রয় হচ্ছে, সো অভিহিত মূল্য ইকুয়ালস টু এনএসবি। যেহেতু উত্তরণ ব্যয় দেওয়া আছে, সবসময় মনে রাখবা উত্তরণ ব্যয় দেওয়া থাকলে এনএসবি থেকে মাইনাস করতে হয়। সো এনএসবি থেকে 40 টাকাটা মাইনাস করবা, অ্যান্ড দেন পুরো ম্যাথটা করে ফেলতে পারবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এখানে হচ্ছে আরও একটা দেওয়া আছে, যেখানের মধ্যে তোমার প্রাইম ব্যাংক লিমিটেড 12% সুদে 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি একটি ডিবেঞ্চার বাজারে ছাড়ার চিন্তা করছে। মেয়াদপূর্তিতে ডিবেঞ্চারটি 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে, কিন্তু বর্তমানে এটি 5% অবহারে বিক্রয় হয়। সো এটাও ধারণা করা হচ্ছে ডিবেঞ্চারটি ইস্যু করার জন্য বিকৃত মূল্যের পরিমাণের উপর 1.5% উত্তোলন ব্যয় করা হয়। যদি করের হার 40% হয়, তাহলে ডিবেঞ্চারের কর পরবর্তী ব্যয় নির্ণয় করো। এটা খুবই ইজি, আশা করছি তোমরা পারবা। 12% সুদে বলেছে, তার মানে এটা আমার কুপন সুদের হার। কুপন সুদের হার যদি হয় 1000 ইন্টু 12%, 1000 ইন্টু 12% যখন করবা 120 টাকা আমার কুপন সুদের হার, এটা বের হয়ে যাবে। 10 বছর মেয়াদ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে পরিশোধযোগ্য। মেয়াদ পূর্তিতে ডিবেঞ্চারটি 10% অধিহারে বিক্রয় হবে। সো 1000 টাকা যদি অধিহার হয়, বিক্রয় হবে বলেছে 10% অধিহারে, সো 100 টাকা এক্সট্রা বিক্রয় হবে। সো 1000 প্লাস 100, 1000 প্লাস 100 যদি হয় 1100 টাকায় কিন্তু এটা বিক্রয় হবে। সো 1100 টাকায় যদি এটা বিক্রয় হয়, তাহলে কিন্তু বর্তমানে এটি 5% অবহারে বিক্রয় হবে। আবার বলছে কি, কিন্তু বর্তমানে এটি 5% হারে বিক্রয় হবে। কোম্পানি এটাও ধারণা করে নিচ্ছে ডিবেঞ্চারটি ইস্যু করার জন্য এতটুকু উত্তোলন ব্যয় প্রয়োজন। এখন তুমি যদি বলো আমি 5%টা নিব নাকি হচ্ছে 10% নিব, এখানে একটা কনফিউশন কাজ করছে না যে আমি হচ্ছে কোনটা নিব। এখানে একটা বলা হচ্ছে ফিউচার আমার অধিহারে বিক্রয় হবে, আর বর্তমানে হচ্ছে 5% অবহারে বিক্রয় হবে। যখন এই ধরনের একটা উভয় সংকট থাকবে, তখন মাথায় রাখবো আমাদের সবসময় বর্তমানেরটা দেখতে হবে। বর্তমানে আমার অবহারে বিক্রয় হবে, মানে আমার অবহারটাই ধরতে হবে। তার মানে আমি যে করিয়েছি তোমাকে কত, যে 10% অধিহারে, 10% অধিহার হবে না, তখন আমাদের এটা হয়ে যাবে 5% অধিহারে, সো 50 টাকা আসবে। 5% অধিহারে অবহারে হবে 50 টাকা অবহারে। সো তখন আমাদের কি করতে হবে, এটা কাটা 1000 থেকে 50টা মাইনাস করতে হবে। এটা বোঝার জন্য মূলত আমি করিয়েছি। যদি বর্তমান এবং ফিউচারের কথা বলে আমাদের সবসময় বর্তমানটা ধরে নিতে হয়। সো 950 টাকা হবে তখন আমার বিক্রয় মূল্য, অ্যান্ড বিক্রয় মূল্যের উপরে হচ্ছে 1.5% উত্তোলন ব্যয়। সো 950-এর উপরে আমার কি হবে, 1.5% করো, ক্যালকুলেটারে কত আসে দেখো, করো, একটা আসবে এমন, দেখি কত আসছে, দেখি হচ্ছে 935.75।
সো 935.75 এটা আছে। এবার তোমাদের একটা প্রশ্ন আমাদের থেকেই যায়, তাহলে আমাদের কেন এটা 10%টা দিল? একটা বিষয় থাকে না যে আচ্ছা আমরা বর্তমানটা দেখব বিক্রয় মূল্যের সময়, কিন্তু আমাদের এই 10%-এ দেওয়ার মানে কি? আমাদেরকে কনফিউশন করতে দিয়েছে? অবশ্যই না, কনফিউশন করতে দেয়নি। তুমি কিন্তু মনে রাখবা আমাদের সূত্রে একটা আরবি নামেও জিনিস ছিল, যেটা ছিল ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ মেয়াদপূর্তির মূল্য। সো মেয়াদপূর্তিতে বলছে কি যে 10% অধিহারে বিক্রয় হবে, তার মানে ওই যে 10% অধিহারটা আমার কি ভ্যালু? অবশ্যই ম্যাচুরিটি ভ্যালু। সো 10% মানে 100 টাকা এক্সট্রা হারে বিক্রয় হচ্ছে, মানে 1100 টাকা। সো 1100 থেকে এই যে এখানে ধরো এটা আসবে কত, ধরো 935.75। সো এটা মাইনাস করবা, এটা এখানে বলে দেওয়া আছে, দেখো সূত্রে দেওয়া আছে। সো এইরকম এই ধরনের ম্যাথগুলো তেমন একটা আসতে দেখা যায় না, তাও তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে কোন ক্যাটাগরির ম্যাথ আসতে পারে, সেটার জন্য মূলত এগুলো করা। সো আশা করছি তোমাদের কোনো ধরনের কনফিউশন হওয়ার কথা না। এখানে সেই জিনিসটাই বের করেছে, দেখো 10 দিয়ে ভাগ করেছে, মেয়াদ ছিল 2 দিয়ে গুণ করে, আবার নিচেরটাকে 2 দিয়ে ভাগ করেছে। এটা কিন্তু কনফিউজড হওয়া যাবে না, উপরে n থাকে, নিচে কিন্তু 2 থাকে। আর আয়ের পরিমাণ পেয়েছে আমরা, আয়ের পরিমাণ ছিল আমার 120, কর দেওয়া ছিল 1.040, আমরা পেয়েছি আরবি পেয়েছি 10% মেয়াদ পূর্তিতে বিক্রয় হবে বলেছে, তার মানে 1000-এর 10%, 100 বেশি 1100। সো আর এটা আমরা পেয়েছি কিভাবে পেয়েছি? এনএসবি বের করেছি, প্রথমে অবহারে বিক্রয় হচ্ছে 1000-এর 5% 50 টাকা এসেছে, 1000 থেকে 50 টাকা বিক্রয় করে 950 এসেছে, সেটা থেকে আবার উত্তোলন ব্যয় হচ্ছে, আবার উত্তোলন ব্যয় বের করে 935.75 এসেছে। সো সূত্র বসাবা, সূত্র মুখস্থ করে, এখানে খুবই জরুরি, সূত্র মুখস্থ করে ম্যাথগুলো করতে বসবা, অনেক ইজি লাগবে। আশা করছি তোমরা সবাই কোনো ধরনের কনফিউশন নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো। আর প্রথমটা করালাম না কেন, এটা খুব ইজি একটা সূত্র ছিল, যেটা তোমরা পারবা, একদম প্রথম সূত্রটা অপরিশোধযোগ্য। সো আজকের জন্য এখানে